খেয়াল করেন, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আচ্ছা, অ্যাডমিন আপনাদের পেজের, আমি কিন্তু খেয়াল করেন আমরা কি বুঝাচ্ছি এখন বুঝতেছি, সেটা হচ্ছে পেজ রোল। পেজ রোলের কাজ কি? পেজ রোলের কাজ হচ্ছে যে আমি এক একজনকে এক এক রকমের দায়িত্ব দিয়ে দিতে পারি। অথবা মনে করেন যে আপনি একজনকে পাইছেন, আপনি অ্যাড দিতে পারতেছেন না, আপনার পেজের হয়ে একজনকে পাইছেন যার কিনা অ্যাড দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে। তো আপনি তাকে অ্যাড করতে হবে আপনার পেজের মধ্যে। তো সাধারণত আপনার অ্যাডমিন হিসাবে তো অ্যাড করবেন না, অ্যাডমিন হিসাবে তো অ্যাড করলে রিস্ক, সে তো আপনার পেজ নিয়ে যেতে পারে যদি সে অসৎ লোক হয় বা অসাধু লোক হয়। সেক্ষেত্রে আপনি কি করবেন, এডিটর অথবা অ্যাডভার্টাইজার নাম দিয়ে আপনি তাকে অ্যাড করতে পারেন। যদি এডিটর দেন তাহলে সে আপনার পেজ ডিলিট করতে পারবে না, অথবা আপনাকে সে কিছু করতে পারবে না, আপনাকে কিক আউটও করতে পারবে না। সেই জন্য আপনি অ্যাডমিন দিয়ে নর্মালি কাউকে অ্যাড করবেন না, কিন্তু আবার অ্যাডমিন দিয়ে কয়েকটা আপনি অ্যাড করবেন যাতে আপনার পেজ হ্যাক থেকে বাঁচতে পারেন। সেই জন্য আপনার যদি কয়েকটা আইডি থাকে, ওই আইডিগুলোকে আপনি অ্যাডমিন হিসাবে অ্যাড করবেন এবং প্রতিটা আইডিকে আপনি সিকিউর করবেন যথেষ্ট পরিমাণে যাতে হ্যাক না হতে পারে। এডিটর আপনার কি কি করতে পারবে, আপনার এখানে পোস্টগুলো ডিলিট করতে পারবে, পোস্টগুলো এডিট করতে পারবে, পোস্ট করতে পারবে, এই কাজগুলো সে এডিট করতে পারবে। মানে অ্যাডমিনের পরের পার্ট ডেজিগনেশন হচ্ছে কি এডিটর। এডিটর ওয়ান কার্ড আপনি বলতে পারেন কোম্পানির ম্যানেজার। অ্যাডমিন যদি হয় সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, তাহলে এডিটর হচ্ছে গিয়ে ম্যানেজার। এডিটর দিয়ে আপনি যে কাউকে রেখে আপনি কাজ অপারেট চালাতে পারবেন, অ্যাডমিন না অ্যাড করে। মডারেটর কি? মডারেটর হচ্ছে যে আপনার পেজের মধ্যে সে অ্যাডমিনের মতো পুরোপুরি সে পাবে না তার পারমিশনগুলো। অ্যাডটা যদি হয় তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। খেয়াল করেন তাহলে আপনি বুঝবেন। ম্যানেজ পেজ রোলস অ্যান্ড সেটিং, মানে অ্যাডমিন এটা সেটিং টেটিং সব কিছু করতে পারতেছে, আর কেউ পারতেছে না এটা করতে। এডিট দ্য পেজ অ্যান্ড অ্যাড অ্যাপস, আপনার পেজ এডিট করতে পারবে, অ্যাপসও তারা চাইলে পেজের সাথে ইন্টিগ্রেট করতে পারবে। এটা অ্যাডমিনের পাশাপাশি এডিটরও করতে পারবে। অ্যাডমিনের পাশাপাশি এডিটরও করতে পারতেছে। তারপরে আসেন ক্রিয়েট অ্যান্ড ডিলিট পোস্ট অ্যাজ দ্য পেজ, মানে আপনি যে পোস্টগুলো তৈরি করতেছেন সেই পোস্টগুলো তৈরি করা এবং ডিলিট করা সেটা অ্যাডমিন এবং এডিটর, আর কেউ পারবে না। মডারেটর, অ্যাডভার্টাইজার তারপরে চ্যানেলিস্ট, এরা কেউ পারতেছে না। সেন্ড মেসেজ অ্যাজ দ্য পেজ, আপনি সে মেসেজ যে সেন্ড করবে বা ক্লায়েন্টের সাথে কনভারসেশন চালাবে সেটা কিন্তু সবাই পারবে না, শুধুমাত্র তিনজন পারতেছে, অ্যাডমিন, এডিটর, মডারেটর। এটা আপনার বুঝতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনার যখন ব্যবসা বড় হয়ে যাবে, যেমন আমাদের টুটুল ভাইয়ের যে ব্যবসাটা, সে যদি এটা বড় করতে পারে তখন কিন্তু তার লোক রাখা লাগতে পারে এটার ম্যানেজ করার জন্য। এখন সে কি একজন লোক রাখলো যার কাজ হচ্ছে মেসেজ কনভার্সন রিপ্লাই করবে, তার জন্য কি তাকে অ্যাডমিন হইতে হবে নাকি এডিটর হইতে হবে? প্রয়োজন নাই, সে চাইলে মডারেটর হিসাবে রাখতে পারবে, খুব বেশি অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন নাই। যাকে যতটুকু প্রয়োজন ততটুকু অ্যাক্সেস দিবেন, বেশি অ্যাক্সেস কখনো দিবেন না। তারপরে কি রেসপন্ড টু অ্যান্ড ডিলিট কমেন্ট অ্যান্ড পোস্ট টু দ্য পেজ, আপনার পেজের মধ্যে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো ডিলিট এবং ওইগুলোর সাথে ওইখানে যে কমেন্টগুলো করা হয় বিভিন্ন ক্লায়েন্ট বা যারা আছে কমেন্ট করতেছে অথবা পোস্টের যেগুলো আছে এগুলো তারা কে কে ম্যানেজ করতে পারতেছে, অ্যাডমিন, এডিটর এবং মডারেটর। এছাড়া অ্যাডভার্টাইজার অ্যানালাইস্ট পারতেছে না। অ্যাডভার্টাইজার অ্যানালিস্টের পার্টগুলো কোথায় একটু দেখেন, একটু পরেই চলে আসতেছে। রিমুভ অ্যান্ড ব্যান পিপল ফ্রম দ্য পেজ, এটাও আপনার মডারেটর পর্যন্ত, মডারেটরের পরে আর কেউ পারতেছে না। আপনার অ্যাকচুয়ালি এডিটরও কাউকে প্রয়োজন নাই দেওয়ার, আপনার এডিটর হচ্ছে যে আপনার ডিলিট পেজ করতে পারে, সরি পোস্ট করতে পারে। সো আপনি চাইলে মডারেটর অ্যাড করে আপনি কাজগুলো সম্পন্ন করতে পারেন। তারপর আছে কি ক্রিয়েট অ্যাডস, প্রমোশন আর বুস্টেড পোস্ট। এই যে কাউকে যদি চান আপনি অ্যাড করার জন্য, সে আপনার পোস্টটা বুস্ট করে দিবে। সে যদি বলে আমাকে অ্যাডমিন হিসাবে অ্যাড করে দাও, না অ্যাড করবেন না অ্যাডমিন হিসাবে। সে যদি বলে এডিটর হিসাবে অ্যাড করে দাও, না অ্যাড করবেন না। প্রয়োজন নাই, কেন সে আপনি তাকে এডিটর বানাবেন? সে আপনার পোস্টটা বুস্ট করার জন্য তাকে আপনি অ্যাডভার্টাইজার করতে পারেন। ঠিক আছে, এই যে অ্যাডভার্টাইজার লাস্টে, এটা হচ্ছে অ্যাডভার্টাইজার, লাস্টের আগেরটা অ্যাডভার্টাইজার। আর অ্যানালিস্ট হচ্ছে যে সামান্য 3টা ফাংশন পাচ্ছে, আর অ্যাডভার্টাইজার পাচ্ছে হচ্ছে কয়েকটা ফাংশন। কেন পাচ্ছেন? অ্যাডভার্টাইজার যে অ্যাডটা দিচ্ছে, প্রমোশনটা করতেছে, সে ওইটা একটা অ্যানালিটিক্সের অপশনগুলো দেখতে পাবে। ভিউ ইনসাইটস, ভিউ ইনসাইটস হচ্ছে যে আপনি পোস্ট বা বুস্ট যেটাগুলো করছে সেগুলো রেজাল্টগুলো সে দেখতে পাচ্ছে। ভিউ পেজ কোয়ালিটি ট্যাব, এগুলো সে অ্যাডভার্টাইজার ম্যানেজ করছে। সো আপনার পোস্ট যদি বুস্ট করা লাগে বা প্রমোশন করা লাগে সেক্ষেত্রে আপনি অ্যাডভার্টাইজার হিসেবে অ্যাড করবেন।
অ্যাডমিন, এডিটর এবং মডারেটর হিসেবে অ্যাড করবেন না। মডারেটর হিসেবে কাকে অ্যাড করতে পারেন, যদি আপনি কোনো ম্যানেজার রিলেটেড লেভেলের কাউকে পান যে কিনা আপনার পেজ ম্যানেজ করবে, তাদেরকে আপনি মডারেটর বড়জোর অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে সি হু পাবলিশড অ্যাজ দ্য পেজ, তারপর হচ্ছে পাবলিশ অ্যান্ড ম্যানেজ জবস, টার্ন অন জব ফিচার অর ফর এ পোস্ট। তাহলে আপনারা কি বুঝলাম, আমাদের রোল থেকে এই যা ইম্পর্টেন্ট, আমি এটা আপনাদের গ্রুপের মধ্যে দরকার পড়লে পোস্ট করে দিচ্ছি যে ফেসবুক পেজের যে রোল, সেই রোলটা কি, কে কোন রোলটুকু ফলো করতে বা পালন করতে পারবে, কে কতটুকু অ্যাক্সেস পাবে পেজের মধ্যে, কে কি করতে পারবে, এইটা হচ্ছে লিস্ট হচ্ছে যে এইটা। ঠিক আছে, এটা কি আপনার একদম ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। এটা একটু দেখা লাগবে স্যার। বস আরেকটু আলোচনা করলে ভালো হতো। ওকে, ঠিক আছে, আমি আরেকটু বলতেছি। আমি পাশাপাশি এখানে গ্রুপের মধ্যে আমি একটা পোস্ট করে দিচ্ছি। স্যার জি বলেন। স্যার জি, টাকা পয়সা ছাড়া আপনারা ওই অর্গানিক লাইকগুলো এভাবে কালেক্ট করতে পারবেন, পাশাপাশি আপনাদের বাড়াতে পারবেন আপনার কি বলে পেজের বা ভিজিটরগুলো। তবে খেয়াল করবেন, আপনি যেটা যেই গ্রুপে দিচ্ছেন সেই গ্রুপের সাথে আপনার পেজের রিলেটেশন যাতে থাকে। যদি রিলেটেড টাইপের আর্টিকেল না হয় তাহলে কিন্তু উল্টো আরও মানুষজন বিরক্ত হবে। এক্সাম্পল, আপনি একটা গাড়ি বিক্রি করবেন, আপনি করলেন কি, গাড়ি বিক্রি করবেন হচ্ছে যে একজন ফ্যাশন যে কাপড়ের গ্রুপ আছে, কাপড়ের গ্রুপে যে গাড়ির অ্যাড দিলেন, তারা কি এটা বিরক্ত হবে না? স্বাভাবিকভাবে বিরক্ত হবে, আপনার গাড়ি রিলেটেড পোস্টটা তারা স্কিপ করবে। এবং মডারেটর বা অ্যাডমিন যদি থাকে ওই গ্রুপে, তারাও আপনাকে কিক আউট করতে পারে বা ব্যান করতে পারে। সেই জন্য আপনারা যেটা করবেন, খেয়াল রাখবেন, আপনার পেজের ভিউ বা বাড়ানোর জন্য আপনারা মানে কি বলে, অনেকেই যেটা করে যে ধুমায়া যা পারে সবগুলোতে পোস্ট করে ফেলে, যে এখানে যে গ্রুপে আছে পারলে তার আত্মীয় স্বজন সবাই বিরক্ত করে মারে, এরকম না। আপনারা এই জিনিসগুলো বুঝতে হবে। ওই যে অ্যানালিটিক্স নিয়ে আপনাদের সাথে যে কথা বলছিলাম, এই জন্যই ওই অ্যানালিটিক্সের পাওয়ারটা হচ্ছে এখানেই, যে তারপরে যে অডিয়েন্স ক্রিয়েট করে এই পাওয়ারটা হচ্ছে এখানেই, যে আপনি আসলে কেন কার কাছে দিতেছেন, কেন সে আপনার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট হবে। এখন মনে করেন আপনি একটা পেজ তৈরি করলেন যে হেলথ নিয়ে, স্বাস্থ্য রিলেটেড অনেক গ্রুপ পাবেন, ওইখানে যদি আপনি দেন, স্বাভাবিকভাবে তার কনসেন্ট্রেশন ওইখানে যেই লোকগুলো জয়েন হচ্ছে সেই লোকগুলোর কনসেন্ট্রেশন থাকে হচ্ছে যে স্বাস্থ্য রিলেটেড ইনফরমেশন নিয়ে। তাহলে কি হচ্ছে, আপনার পেজে যদি স্বাস্থ্য রিলেটেড ইনফরমেশন থাকে এবং সেই পোস্টটা যদি আপনি এখানে শেয়ার করেন, স্বাভাবিকভাবে সেই মানুষগুলো এটাতে ইন্টারেস্ট পাবে। এখন স্বাস্থ্য রিলেটেড ইয়ের মধ্যে যদি আপনি গাড়ির পোস্ট করেন, আপনি গাড়ি সেল করতে চান, তখন কিন্তু হবে না, তখন কিন্তু বিরক্ত হবে। হয়তো বা একটা দুইটা কাস্টমার কখনো কেউ নক করতে পারে, কিন্তু বেশিরভাগ কাস্টমারই আপনাকে ভালো চোখে দেখবে না। আপনার আইডিটা নেক্সট টাইম যখন দেখবে তারা স্কিপ করে যাবে, তারা মনে করবে যে এর কাজ হচ্ছে উল্টাপাল্টা কাজ করে, উল্টাপাল্টা পোস্ট করা। উল্টাপাল্টা মানে হচ্ছে যে তার রিলিভেন্ট না। তো এই রিলিভেন্টটা খেয়াল রাখবেন, যে আপনি যে কাজটা করছেন সেটার সাথে আপনি যেখানেই কন্ট্রিবিউট করেন সেটার সাথে যাতে একটা রিলেটিভিটি থাকে। ঠিক আছে, বুঝতে পারছেন? আর যদি আপনি টাকা খরচ করতে চান, তাহলে তো হিসাব, টাকা খরচ করতে চাইলে টোটালি হিসাব আলাদা। তখন আপনি বুস্ট করতে পারেন আপনার পোস্টটাকে কিংবা আপনার পেজটাকে। তবে পেজ বুস্ট করার আগে অবশ্যই মাথা রাখবেন, হিউজ পরিমাণ কন্ট্রিবিউশন রাখতে হবে পেজের মধ্যে, আপনার হিউজ পরিমাণ ইনফরমেশন থাকতে হবে। যদি থাকে তখন আপনার পেজের মধ্যে যখন আপনার পেজটাকে প্রমোট করবেন, তখন কেউ আপনার পেজে আসলেও একটা যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা নিয়ে আসতেছে সেইটা ফিল আপ হবে আর কি। সেক্ষেত্রে সে লাইক দিতেও তার ভালো লাগবে, আপনার অরিজিনাল একটা পিওর লাইকার পেয়ে যাবেন। আর যদি আপনার এমন মনে করেন যে ইনফরমেশন নাই পেজের মধ্যে, বুস্ট করে দিলেন, দুই তিনটা লাইক পাবেন। কাদের লাইক পাবেন? ওই যে নীলপরি, জাদুপরি, অবুজ বালক, দুষ্টু বালক, এইসব লাইক পাবেন। এদের লাইক পেয়ে আপনার কিন্তু কোনো কাজ হবে না, কিন্তু আপনার খুশি হয়ে যাবেন যে লাইক আসছে, কিন্তু তাদের লাইকে আসলে কোনো কাজ হবে না, আপনার কোনো কিছু চেঞ্জ হবে না। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার। স্যার আমি বলতে চাই স্যার, আমি একটা আইডি দিয়ে একটা পেজে লাইক করছি, হ্যাঁ, তখন কি আমি যদি আমার ফ্রেন্ডদেরকে ওই পেজে ইনভাইটেশন পাঠাতে পারবো কিনা? হ্যাঁ পারবেন, পারবেন না কেন? আচ্ছা, লাইকে ক্লিক করলে। আচ্ছা, তারপরে আসি হচ্ছে যে আমরা, স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার কোশ্চেনটা হচ্ছে আমার বিজনেস পেজ যদি না থাকে, আমি একটা জেনারেল পেজ তৈরি করে কি স্যার আমি ব্যবসা করতে পারবো কিনা? বিজনেস পেজ
জেনারেল পেজ পার্থক্যটা আসলে কি? আপনি যে ফেসবুকে যে পেজটা তৈরি করতেছেন, সেই পেজটা আপনার নাম দিছে ফেসবুক বিজনেস পেজ, কিন্তু আসলে এটা আপনার বিজনেস বা আপনার রিলেটেড টপিকসের উপরে আপনি পেজটা তৈরি করতে পারতেছেন। এক্সাম্পল, আপনি কিসের উপর তৈরি করতে চাচ্ছেন বলেন? স্যার ফ্যাশনেবল স্যার। হ্যাঁ, ফ্যাশনেবল আপনি তৈরি করতে পারেন। আপনি একটা পেজ তৈরি করেন, আপনাকে যে পেজ তৈরি করে দেখানো হয়েছে, পেজ তৈরি করেন, পেজের মধ্যে একটা নাম দিবেন। নাম দেওয়ার আগে অবশ্যই খেয়াল করবেন ফিউচার, ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে ওইভাবে পেজটা তৈরি করবেন। যে যেই নামটা দিচ্ছেন, যদি ভবিষ্যতে আপনার ব্যবসা ভালো হয়, তাহলে আপনি যদি অনলাইনে আরও বাড়াইতে চান ব্যবসা, সেক্ষেত্রে আপনার ডোমেন হোস্টিং নেওয়া লাগতে পারে, ওয়েবসাইট লাগতে পারে। সেগুলো মাথায় নিয়ে আপনি একটু ওইভাবে নামটা সিলেক্ট করবেন, যাতে ভবিষ্যতে প্রয়োজন পড়লে আপনি এই ডোমেনটা পান কিনা। তারপরে নামটা যখন আপনি সিলেক্ট করবেন, নাম সিলেক্ট করার সময় খুব সাবধানতা অবলম্বন করবেন। এই নামটা ওয়ান কাইন্ড অফ এসইওর কাজ করে। এক্সাম্পল, আপনি ফ্যাশন, এখন আপনি যদি দিলেন এমন একটা নেম, যেই নেমটার সাথে আসলে মানুষজন দেখলে বুঝবে না যে এটা আসলে কিসের পেজ। আর যদি আপনার পেজটা যদি এমন কোনো কিছু হয়, নামটা যদি ওই ফ্যাশন কথাটা বা এই আর্ট রিলেটেড কোনো একটা ওয়ার্ড যদি সেখানে অ্যাড হয়, তাহলে মানুষজন বুঝতে সুবিধা হয়। তো বিজনেস নামটা চয়েস করার সময় সাবধানতা অবলম্বন করবেন। যে অনেকেই ছেলে মেয়ের নাম দিয়ে তৈরি করে ফেলে, ছেলে মেয়ের নাম দিয়ে তৈরি করে ফেললে তো বুঝবে না। এক্সাম্পল, আপনার ছেলের নাম হচ্ছে যে বাচ্চার মেয়ের নাম হচ্ছে যে কি, মনে করেন শারমিন, এখন দিয়ে দিল শারমিন এন্টারপ্রাইজ। আসলে শারমিন এন্টারপ্রাইজ দিয়ে মানুষজন আসলে কি বুঝবে? কিছু বুঝবে না। তো নাম দেওয়ার সময় এমন একটা নাম দেন যাতে মানুষজন বুঝতে পারে, মিনিংফুল নেম হবে। ক্লিয়ার? জি স্যার। আর কোনো কোশ্চেন? বলছি আমি আপনাকে একটা স্ক্রিনশট দিয়েছিলাম, যেটা হচ্ছে যে আমরা আসলে মেসেজিং যে অপশনটা শিখেছি, ওইখানে জাস্ট আমি আমার মতো করে মেসেজ লিখতে পারতেছি। হ্যাঁ। এটা আমার ক্লায়েন্ট আমাকে যখন নক করতেছে তখন সে পেয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমি আপনাকে যে স্ক্রিনশটটা দিয়েছি ওটার ভিতরে আদার্স কিছু অপশন আছে। এই অপশনগুলো যদি আমি মানে আমার পেজে আমার মানে মেসেজিং এ দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আসলে আমি মানে কি করতে হবে, আমাকে কোথায় কাজগুলো আপনি করলে যে আমি এই অপশন? স্ক্রিনশটটা দিছেন, এই স্ক্রিনশটটা অ্যাকচুয়ালি একটা অ্যাডের মধ্যে গেলে, ওই অ্যাডের মধ্যে ক্লিক করলে তখন মেসেজের অপশনটা চালু হয়, তাই না? এটা অ্যাড ছিল না? জি জি জি। রমণীশপ.com। এখন হ্যাঁ। এইটা ওরা জি। একটা বুস্ট করছে ওদের পোস্ট, আপনাদেরকে দেখাইছি, আপনারা খেয়াল করেন নাই ক্লাসগুলো, যার কারণে এই ব্যাপারটা তৈরি হয়েছে। আপনি যে কোশ্চেনটা করছেন, এই কোশ্চেনের অ্যান্সার অলরেডি কম করলে 2 থেকে 3 বার দেওয়া হয়েছে, আমি আবার দিচ্ছি। সেটা হচ্ছে, যখন আপনি একটা পেজ পোস্টকে বুস্ট করবেন, বুস্ট করার সময় তখন আপনার এই কাস্টমাইজ মেসেজগুলো তৈরি করা যায়। কাস্টমাইজ, আচ্ছা আচ্ছা, এটার জন্য আমি মানে এটা শিওর হওয়ার জন্য। ঠিক আছে তাহলে। আমি আপনাকে দেখাই দিচ্ছি আবার, শরম পাওয়ার কোনো কারণ নাই। দেখেন, শরম পাইলে পিছিয়ে যাবেন। এই যে বুস্ট, জি জি অবশ্যই। আমি যখন বুস্ট করতে যাচ্ছি তখন কি অপশন আছে, একটু আসি আমরা এখানে। আমি এখানে হোয়াটসঅ্যাপ দিব না, আমি এখানে মনে করেন সেন্ড মেসেজ অপশন দিব। আচ্ছা, তারপর সেট আপ দ্য ওয়েলকাম এক্সপিরিয়েন্স, পিপল সি দ্য মেসেঞ্জার আফটার দে ক্লিক অর ইউর অ্যাড। এইখানে দেখেন, আপনি যে কোশ্চেনটা করছেন সেই কোশ্চেন অ্যান্সারটা হচ্ছে এই এখানে গ্রিটিংস। আপনি গ্রিটিংস যদি চান দিতে পারেন, আর না চাইলে নাই। তারপরে আপনার কোশ্চেনগুলো শুরু হয়ে গেছে। খেয়াল করছেন? আপনি যে স্ক্রিনশটটা দিচ্ছেন সেই স্ক্রিনশটের মতো কোশ্চেন এখানে দেওয়া আছে। জি আছে আছে। তো এই 3টা কোশ্চেন আপনি দিবেন, দেওয়ার পরে এবং ডান পাশে দেখেন আপনার দেওয়া আছে, একটা প্রিভিউ দেওয়া আছে যে কেমন হবে। আপনি যে স্ক্রিনশট দিচ্ছেন আর এটা একই জিনিস, কোশ্চেনগুলো দেওয়া আছে, গ্রিটিং মেসেজটা কেমন, তারপরে কোশ্চেন দেওয়া আছে। আপনার ক্লায়েন্ট যখন বা ভিজিটর যখন এখানে ক্লিক করবে, তখন কোশ্চেনটা অটোমেটিক আপনার কাছে চলে আসবে, এরপর আপনি অ্যান্সার দিবেন। ক্লিয়ার? জি, তার মানে বস এটা হচ্ছে যে যখন আমি পোস্ট করব সেই ক্ষেত্রে এরকম হবে আর কি। জি জি ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, স্যার জি বলেন। যে যেখানে আসছেন একটু আমাকে ওইটা দেখাই দিন স্যার, ওই যে লোকেশনটা দেখাই দিন স্যার, একটু পারতেছি না। এই আপনাদের তো আজকে এটার উপরে পরীক্ষা হবে। আপনার ইনস্ট্রাক্টর কে ছিল গতকালকে? স্যার ও আসে নাই, ভাইয়া চলে গেছে, রিফাত ভাইও আসে নাই, আর আমাদের ভাইও আসে নাই। কোন ভাই? দুজনেই পালাইছে? ওরা বাসা থেকে ক্লাস করতেছে। না, রিফাত ছিল কিন্তু নেটে প্রবলেম থাকার কারণে ও বের হয়ে গেছে আর কি, যে আমি পার্সোনাল নেটে বাইরে থেকে আরেকজনকে? করব ক্লাস। তো
তৌকির হাসান পাপ্পু ভাই। তো কি আছেন পাপ্পু, আমার কিছু করার নাই, তো আপনি তো ম্যানেজ খেয়ে গেলেন। দায়িত্ব নিয়ে যদি পালন করতে না পারেন, দেখছেন কমপ্লেন দিয়া বসছে। স্যার আমি তো ওই যে হাবিব ভাইয়ের সাথে না, আমি স্যার ওই যে শান্ত ভাইয়ের সাথে। শান্ত শান্ত ভাই আপনারা দেখাইছে? না না ভাই, কথা ছিল মোটা এটার উপরে রাখছেন এখানে নেটের অনেক সমস্যা হবে। কষ্ট, সেই ফেসবুকের প্যার আজকেই শেষ। দেখেন আমি যখন একটা সিস্টেম কি, আমি আবার ব্যাকে যাই, এখানে ভাই এই যে একটা অপশন হচ্ছে গিয়ে বুস্ট পোস্ট, আমি পোস্টের এখান থেকে বুস্ট করতে পারি, ঠিক আছে? এখানে যদি বুস্ট পোস্টে দেই তাহলে আপনার এই পেজটা আসবে। আবার আরেকটা দেখেন, আরেকটা উপায় কি, আরেকটা উপায় হচ্ছে যে facebook.com/adsmanager। এটা কে কথা বললো এটা? ভাই আমাকে অফ করেন, শান্ত তোমার ভাই বন্ধ। কি কথা বলেন? মাইক অফ করেন না, মাইক অফ করলে তো বুঝবো না যে আপনারা যে বসে বসে ক্লাস থেকে আজ অন্য কথা বলছেন। মাইক অন করেন, শান্ত আপনার মাইক অন থাকুক। জি স্যার। একটু পরে বলবো যে নেটের সমস্যা, কিচ্ছু বুঝে না। এদিকে নেট থাকলে তখনও বুঝে না। কেন বুঝে না? নেট থাকলে বুঝে না, ক্লাসে কনসেন্ট্রেশন নাই। নেট না থাকলে তখন উচিলে চলে যে আমি তো কিচ্ছু বুঝি নাই, থাকলে আমি সব উল্টা পাল্টায় ফেলতাম। আচ্ছা দেখেন আমি কিভাবে আসছি, এখানে বুস্ট পোস্ট থেকে ক্লিক করে এই পেজে আসতে পারছি। আরেকটা উপায় হচ্ছে যে facebook.com/adsmanager, এইখানে যদি যান তাহলে কি হবে, আপনার এই যে পেজের মধ্যে গেছি ওই পেজের মতো করে আরেকটা এখানে অ্যাডস ম্যানেজার এখান থেকে দিতে পারবেন। এটার প্রিভিউ বা এটা হচ্ছে স্ক্রিনটা এরকম ভাবে দেখতে। এখান থেকে আপনি চাইলে আপনার অ্যাড তৈরি করতে পারেন। কিভাবে তৈরি করতে পারবেন? এটা হচ্ছে অ্যাড যেটা বুস্ট করবেন সেটাকে বলে ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে ক্লিক করবেন ক্রিয়েট। আপনি আরেকটা কাজ করতে পারেন চাইলে, সেটা হচ্ছে গিয়ে আচ্ছা সেটা পরে দেখাচ্ছি। অ্যাড সেট এবং অ্যাডস এই তিনটা হচ্ছে, বাকি দুটো সেট আপ করতে হবে ক্যাম্পেইনের পরেই। আমরা যে ক্যাম্পেইনটা তৈরি করতেছি সেটা হচ্ছে যে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস নাকি রিচ, আপনি কোনটার প্রতি মনোযোগী হবেন। আর এখানে আমি দুটাকে পাশাপাশি রাখি বুঝতে সুবিধা হবে। এইখানে দেখেন প্রথমে আছে গোল, হোয়াট রেজাল্টস উড ইউ লাইক ফ্রম দিস অ্যাড, অটোমেটিক এই জিনিসটাই ওখানে আসছে কিভাবে। এখানে হচ্ছে গিয়ে রিচ চাচ্ছেন নাকি ব্র্যান্ড অ্যাওয়ারনেস চাচ্ছেন নাকি কনসিডারেশন চাচ্ছেন, তারপরে কনভার্সন, এটা কি চাচ্ছেন। আপনি যখন একটা আইডিয়া দিবেন যে আমি এই রিলেটেড রিচ চাচ্ছি তখন একরকমের হবে, ঠিক আছে। শো ইউর অ্যাডস টু দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল। আর যদি আমি মেসেজ চাই তাহলে কি আসতেছে, শো পিপল অ্যাডস দ্যাট অ্যালাউ দেম টু এঙ্গেজ উইথ ইউ অন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম ডাইরেক্ট। তো আমি রিচ দিলাম, এই জন্য রিচ দিলাম, যারা দেখতে পারবে তারা আমাকে চাইলে মেসেজও করতে পারবে। আমি তো মেসেজ অপশন ক্রিয়েট করে রাখছি। আচ্ছা এইখানে হচ্ছে যে নেম অফ ইউর ক্যাম্পেইন, ক্যাম্পেইনের একটা নাম দিবেন। ক্যাম্পেইনের নাম পরবর্তীতে খুঁজে বের করবেন সুবিধা হবে, সেরকম ক্যাম্পেইনের একটা নাম দিবেন। এটা হচ্ছে অপশনাল, এটা আপনি চাইলে এখন না করে করতে পারেন। আপনার অ্যাড ক্রিয়েট যে অ্যাড, তারপর অ্যাড সেট, এটা না করে আমি নেক্সটে যাই, আপনি চাইলে এখান থেকে করতে পারবেন। এইখানে আমার একটা প্রশ্ন আছে। বলেন। আমার যে আইডি থেকে আমার পেজ করা আছে, আমি তো সেই আইডি থেকে তো আমারই করতে হবে। এই facebook.com/ads বুঝি নাই আপনার কথা, বুঝি নাই আপনার কথা। আমি বলতেছি যে আমার যে আইডি, আচ্ছা কার এখানে সমস্যা হচ্ছে যে আমার যে আইডিতে আমার পেজ করা আছে, ক্রিয়েট করা আছে, আমার সেই আইডি থেকে আমার কি করতে হবে, facebook.com/adsmanager এটা সার্চ করতে হবে। হ্যাঁ, আপনি কি মনে করেন যে আপনি এখন এই যে অন্য কোম্পানির অ্যাড দিতে পারবেন? আপনি না, দুসরা সফটওয়্যার অ্যাড দিতে পারবেন? সম্ভব না। তার মানে আপনার আইডি দুসরা সফটওয়্যারের সাথে নাই, তাই না?
জি জি ওইটাই। এটা সিম্পল জিনিস যে আপনার আইডি যার সাথে থাকবে তার সাথেই আপনি কাজ করতে পারবেন, তার রিলেটেড অ্যাডগুলো দিতে পারবেন। আপনার আইডি যদি থাকে আপনার পেজের, তাহলে আপনি আপনার পেজকে দিতে পারবেন। আর যদি আপনার পেজের মধ্যে যদি আপনার অন্য কোনো আইডি থাকে তাহলে আপনি যে আইডি থেকে দিতে যাচ্ছেন সেটুকু পারবেন না। আচ্ছা, অপশনাল ছিল, আমি অপশনালটা এখানে ক্রিয়েট না করে সরাসরি নেক্সটে কন্টিনিউ করছি। স্যার জি বলেন। স্যার আমি যখন অ্যাড ম্যানেজারে ঢোকার পর স্যার ওই যে গেট স্টার্টেড দিছি, গেট স্টার্টেড দেওয়ার পর সিলেক্ট অ্যাকাউন্ট, আমি অ্যাকাউন্টটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর স্যার দেখাচ্ছে নো ক্যাম্পেইনস টু শো। নো ক্যাম্পেইনস টু শো, আপনার কোনো ক্যাম্পেইন নাই, আপনি এখানে ইয়ে করেন, আপনি ক্রিয়েট করতে হবে, ক্যাম্পেইন ক্রিয়েট করবেন প্রথমবার। নো ক্যাম্পেইনস টু শো শো করতেছে মানে হচ্ছে কোনো ক্যাম্পেইন আপনি তৈরি করেন নাই, বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। আপনাকে তৈরি করবেন তারপরে যে আপনি পাবেন। আচ্ছা, ক্যাম্পেইন নেমটা কি আছে? ক্যাম্পেইন নেমটা দিলাম আমি, ক্যাম্পেইন নেম স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ ইউ আর রিকোয়ার্ড টু ডিক্লেয়ার ইফ ইউর অ্যাডস আর অ্যাবাউট সোশ্যাল ইস্যু। আমার এটার দরকার নাই, কারণ এটা হচ্ছে কোনটা, এটা কোনটা আপনারা বুঝতে পারছেন? বলতে পারবেন এই পার্টটুকু আপনার বুস্ট পোস্টের মধ্যে কোন অংশটুকু এটা স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ? স্যার ওই যে পলিটিক্যাল। রাইট, এখানে পলিটিক্যাল অথবা ইলেকশন অথবা পলিটিক্যাল ফিগার এই রিলেটেড যদি ক্যাম্পেইন করতে চান আপনি তখন ওইটা সিলেক্ট করবেন। তো আমি এখানে সিলেক্ট করতেছি না, যেহেতু আমি ওই রিলেটেড না, আমারটা হচ্ছে যে ক্লথিং রিলেটেড। ক্যাম্পেইন ডিটেলস, ক্যাম্পেইন অবজেক্টিভ, শো মোর অপশন, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, চাইলে আপনি এখানে এডিট অপশন থেকে আপনি চেঞ্জ করতে পারেন। এখানে রিচ সিলেক্ট করছিলাম আমি, মনে আছে? যদি আমি রিচ সিলেক্ট না করতাম তাহলে আমি অন্য যেটা আমার প্রয়োজন সেই অনুসারে আমি ওটা সিলেক্ট করতে পারতাম। আচ্ছা, এরপর হচ্ছে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, এটাও অপশনাল, এটা চাইলেও দিতে পারেন না চাইলে নাই। স্পেন্ডিং লিমিটটা কি জিনিস? এখানে পাশে আই মার্ক দিয়ে দেওয়া আছে, সেট অ্যান ওভারঅল স্পেন্ডিং লিমিট ফর ইউর অ্যাড ক্যাম্পেইন, দিস মিনস ইউর অ্যাড সেটস ইন দ্য ক্যাম্পেইন উইল স্টপ ওয়ান্স ইউ রিচড ইউর স্পেন্ডিং লিমিট। মানে হচ্ছে যে আপনি যদি কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দেন, এক্সাম্পল $100 অ্যাড, আপনি যদি 80 দিয়ে দেন তাহলে হচ্ছে যে একটা 80-তে টাচ করলে স্টপ হয়ে যাবে। দিস মিনস ইউর অ্যাড সেটস ইন দ্য ক্যাম্পেইন উইল স্টপ ওয়ান্স ইউ হ্যাভ রিচড ইউর স্পেন্ডিং লিমিট। ঠিক আছে, আপনি যত ডলার সেট করবেন সেই অনুসারে পর্যন্ত অত ডলার পর্যন্ত একটা দেওয়া যাবে। এবং দিস অপশন ইজ নট অ্যাভেলেবল হোয়েন ইউজিং এ ক্যাম্পেইন লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেট মানে হচ্ছে যে আপনার কন্টিনিউয়াস এটা অ্যাড চলতে থাকবে, এটার কোনো ডিউরেশন থাকবে না, আপনি কিছুদিন পর পরে অ্যাডটা রান করতেছেন অথবা চলতেছে কন্টিনিউয়াস। যদি সেরকম কিছু হয় তাহলে স্পেন্ডিং লিমিট দিতে পারবেন না। আচ্ছা, এবি টেস্ট, এবি টেস্টের পরে হচ্ছে যে আপনার ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, বাজেট সম্পর্কে তো আপনাকে বলা হয়েছে, আমি এখানে দেখাচ্ছি কিভাবে বাজেটের অপটিমাইজেশনটা করবেন। ক্যাম্পেইন বাজেটের মধ্যে হচ্ছে যে আপনার যেটা দেখানো হয়েছে যে ডেইলি বাজেট নাকি লাইফ টাইম বাজেট, যেটা একটু আগে উপরে দেখছেন স্পেন্ডিং লিমিট, যদি লাইফ টাইম বাজেট দিয়ে রাখেন তাহলে এটা ডেইলি ওই স্পেন্ডিং লিমিট দিতে পারবেন না, আর যদি ডেইলি বাজেট থাকে তাহলে আপনি স্পেন্ডিং লিমিট ইউজ করতে পারবেন। ডেইলি বাজেট মানে প্রতিদিন আপনার কত ডলার করে কাটবে। আচ্ছা, যদি $1 দিই তাহলে পার ডে হচ্ছে 1, তো এরকম সিস্টেম করে ডেইলি বাজেট তৈরি করবেন আপনারা। ক্যাম্পেইন, আচ্ছা, অ্যাকচুয়াল অ্যামাউন্ট স্পেন্ড ডেইলি মে ভ্যারি ওয়েন ইউ, এটা হচ্ছে ভ্যারি করবে হচ্ছে যে আপনার প্রতিদিন একই সমান যে টাকা কাটবে তা না, আপনার এটা চেঞ্জ বা ক্ষেত্র বিশেষে আপ ডাউন হবে আর কি। ক্যাম্পেইন বিট, স্যার ক্যাম্পেইন বাজেট যদি অপটিমাইজেশনটা আমি অফ করে দেই তাহলে তাহলে এটা অফ থাকবে, ক্যাম্পেইন বাজেট আপনি টাকাটা কাটবে না। অপটিমাইজেশনটা টাকা কাটবে না এটা মনে করার কারণ কি? আপনাকে ধারণা ফেসবুক ফ্রি সার্ভিস দিবে আপনার? স্যার এটা তো লাগবে স্যার। সেই ক্ষেত্রে এটা আপনার লাগবেই, কারণ হচ্ছে যে আপনি যখন এই অ্যাডের মধ্যে যান পাশেরটাতে,
এখানে দেখেন আপনি ডিউরেশন দিয়ে দিচ্ছেন। আপনার এখানে যদি এটা ফুলফিল না করেন সেক্ষেত্রে আপনার পোস্টটা তৈরি হবে না। এই বুস্টটা তৈরি করতে হলে আপনাকে এটা ফিল আপ করতে হবে। গট ইট? স্যার ফ্রির কোনো অপশন নাই, ফ্রিতে ফেসবুক আপনাকে দিবে না পোস্ট বুস্ট করতে, কারণ এত বড় প্ল্যাটফর্ম আপনাদের জন্য তৈরি করছে। আপনারা এখানে বসে বসে সেলফি দিতে পারতেছেন, মুখ বাঁকায় সেলফি দেন, খাবার ছবি দেন, এই যে এত সুযোগ সুবিধা করে দিছে। এমনি এমনি তো দেয় নাই, আপনার কাছে টাকা উঠাইতে হবে, তো টাকা উঠাবে এই যে এইভাবে। আচ্ছা, শো মোর অপশনে যদি যান, এখানে একটা মজার জিনিস আছে। স্যার তাহলে স্যার এই বাজেটটার সঙ্গে ওইটা কি মিল থাকতে হবে না স্যার? কোন বাজেটের সাথে কোনটা মানে মিল? এখানে যে ওই যে স্যার এখন যেটা দিলেন মানে ক্যাম্পেইন বাজেট ওই যে এখানে যে $1, হ্যাঁ এটার সঙ্গে কি ওটা মিল থাকতে হবে না স্যার? এটার সাথে ওটা মিল কি? এটা তো একই জিনিস। আমি দেখাচ্ছি দুই ভাবে তৈরি করা যায় একটা, আমি দেখাচ্ছি ওইটা। স্যার আপনি স্যার এটাই দেখান যেটা দেখাইছেন, ওইটা স্যার বুঝতেছি না, এটা ভালো বুঝতে পারি। আপনার দুইটাই দেখাচ্ছে এই জন্য। এখন যদি কালকে পরীক্ষা, যদি শনিবার পরীক্ষা যদি ওইটা দিয়া করে তখন কি করবেন? না স্যার ঠিক আছে স্যার। এই যে আমি লাইফ টাইমে মাত্র $30 দিছি, ও সহ্য হইতেছিল না, মাত্র $30 খেলমুই না। ব্যাপারটা হচ্ছে এইরকম। এই জন্য নিচে অলরেডি সেভ লেখা চলে আসছে, কিন্তু ওর এখানে ইউরোপ দিয়ে বসে আছে, পছন্দ হইতেছিল না মনে হয়। আচ্ছা যাই হোক, সর্বনিম্ন $30 লাইফ টাইম বাজেটের জন্য এটা মাথায় রাখবেন। ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি লো কস্ট, এটা কি আপনার এখানে মাঝে মধ্যে যে আই রিলেটেড এগুলো দেখবেন, এগুলোর মধ্যে চাপ দিয়ে দেখবেন, প্রেস করে ক্লিক করে দেখবেন যে আসলে কি বলছে এখানে। ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি ডিটারমাইন্ড the bid strategy of each ad set in your campaign. If your campaign bid strategy includes a control, you set that during ad set creation. আপনি অ্যাড যখন ক্রিয়েট করবেন তখন ওই সময় আপনি এইটা সেট করতে পারবেন। বিড স্ট্র্যাটেজি আর আওয়ার ওভারঅল অ্যাপ্রোচ টু স্পেন্ডিং বাজেট অ্যান্ড গেটিং রেজাল্টস। এই বিড স্ট্র্যাটেজিটা আসলে ডিপেন্ড করতেছে লাইফ টাইম বাজেটের জন্য। যদি লাইফ টাইম বাজেটের থেকে আপনার শুরু যদি ডেইলি বাজেটে চলে আসে তখন এটা থাকবে না। থাকবে না? আছে আছে তো। ইউটিউব দিলাম লো কস্টের জায়গায়। আচ্ছা, বিট ক্যাম্পের অপশনটা চালু আছে, এই জন্য এটা দিছে এখানে। বিট ক্যাম্প কন্ট্রোল ইউর বিড ইন ইচ অপশন। আর একটা হচ্ছে যে আপনার কি কি অপশন আছে, লো কস্ট, গেট দ্য মোস্ট রেজাল্টস ফর ইউর বাজেট। এই উপরটাই সাধারণত সবাই সিলেক্ট করে, কারণ এটাই সবচেয়ে রেসপন্সটা বেশি পাওয়া যায়। ইফ ইউ চেঞ্জ ইউর ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি ইট উইল অলসো রিসেট এনি বিড স্ট্র্যাটেজি অ্যামাউন্ট ইউ এন্টার্ড অ্যাট দ্য অ্যাড সেট লেভেল ইফ অ্যাপ্লিকেবল। বলতে যদি আমি চেঞ্জ করি তাহলে ওইটা চেঞ্জ হয়ে যাবে আর কি। যাই হোক, আমি লোয়েস্ট কস্টে যাব, এই জন্যই যে লোয়েস্ট কস্টই সব প্রেফার করে এবং ওইটাতেই সবচেয়ে বেশি ভালো সুবিধা পাবেন আপনার। বিট ক্যাপেরটা হচ্ছে রেজাল্টস আর বেসড অন ইউর অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি অ্যাট দ্য ad set level. If you choose to set a bid cap or a target cost, you will enter the specific amount within each ad set. আপনি প্রতিটা অ্যাড সেট করার সময় আপনার এই বিট ক্যাপটা সিলেক্ট করে ওইখানে আপনি স্ট্র্যাটেজিটা মেনটেন করতে পারবেন। বুঝতে পারছি আপনার জন্য একটু হার্ড হয়ে যাচ্ছে। পাশাপাশি এটাও দেখাই, টোটাল বাজেট এখানে কত টাকা সেটা আপনাদেরকে দেখানো হয়েছে। বাজেটের উপর বেস করে এখানে এস্টিমেটটা দিয়ে দেয়। এডিটে ক্লিক করবেন, ক্লিক করার পরে যদি আপনি দেওয়ার পরে উপর এস্টিমেটে 1.2 চেঞ্জ হয় না, কারণ কি আপনি বাইরে একটা ক্লিক করেন, এই যে মাত্র অ্যাপ্লাই হয়েছে। এস্টিমেট দেখেন 9,000 থেকে 26,000 পিপল রিচড পার ডে, প্রতিদিন। হিউজ। পোস্ট এঙ্গেজমেন্টের অপশন দিচ্ছে এস্টিমেট ডেইলি রেজাল্টস। পোস্ট ডেইলি রিচ হচ্ছে 9,000 থেকে 26,000, আর পোস্ট এঙ্গেজমেন্ট হচ্ছে 1,700 থেকে 4,800। পোস্ট এঙ্গেজমেন্ট মানে বুঝতে পারছেন? পোস্ট এঙ্গেজমেন্ট মানে কি? ক্লিক করবো না, বলেন পোস্ট এঙ্গেজমেন্ট মানে কি আখিমনি? স্যার বলতে পারতেছি না তো। শুধু ক্লাস করে যাবেন, বলতে পারবেন কোথা থেকে? ইফাত বলতে পারবেন? ইফাত বিনতে সরওয়ার, বলেন পোস্ট এঙ্গেজমেন্ট কি জিনিস? কি হলো, কোথায় গেল? না বলতে পারলে বলবেন যে পারতেছি না।
আচ্ছা, কে বলতে পারবে পোস্ট স্যার এঙ্গেজমেন্ট কি জিনিস? স্যার পোস্ট এঙ্গেজমেন্ট হচ্ছে আমরা যে ওই পোস্টটা করলাম, হুম যতগুলো কাছে মানুষ পৌঁছালো সেখান থেকে যারা আমাদের মেসেজ করলো, এই ধরেন এখানে একটা প্রিভিউয়ার ধরেন 9,000 লোকের কাছে পৌঁছেছে, 9 থেকে 26,000 আমার ওই পিপল লিস্ট হয়েছে, এখান থেকে আমাদের পোস্টে এঙ্গেজ হয়েছে মনে করলেন 1,500 2,000 এরকম এঙ্গেজটা কিভাবে মেসেজ হচ্ছে? করতে আর রিপ্লাই দিচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে post। মেসেজ কিংবা লাইক কিংবা শেয়ার কিংবা কমেন্ট। দেখেন এবার আমি ক্লিক করছি, দিস ইজ দ্য নাম্বার অফ পোস্ট এঙ্গেজমেন্ট জি দ্যাট স্যার। উই এস্টিমেট জি ইউ স্যার। ক্যান গেট ইচ ডে বেসড অন ইউর ক্যাম্পেইন পারফরম্যান্স অ্যান্ড এস্টিমেটেড ডেইলি রিচ। জি বলেন। স্যার রিচের ক্ষেত্রে আমি বললাম স্যার, যেটা বললাম যে আমরা হ্যাঁ, আপনার কথা ঠিক যারা আছে তো। কমেন্ট করবে, শেয়ার করবে, তারপর হচ্ছে স্যার ওই যে আপনার কথা ঠিক আছে, খুব সুন্দর করে বলছেন। আপনি চাইলে এখান থেকে আরেকটু যদি ডিটেলস আপনারা যদি পড়ালেখা করতে চান তাহলে এখানে একটা আসতে পারেন, যেমন হ্যালো স্যার। জি বলেন। স্যার আপনি কি আমাকে ডেকেছিলেন? স্যার সরি, আমি আসলে একটু ওয়াশরুমে ছিলাম, আমার বোন বললো যে আপনি আমার নাম ধরে ডাকছেন। ক্লাস কি আপনি করতেছেন না আপনার বোন করে? না না স্যার, আমি বললাম তো আমি ওয়াশরুমে ও ছিলাম আচ্ছা, একটু, ঠিক আছে। ও আমাকে বলতেছিল যে আপু তোমার ডাকতেছে, তো স্যার আমি একটু শুনতে আচ্ছা পারিনি। ঠিক আছে, ওকে। আচ্ছা, পরের কোশ্চেন করব। যাই হোক, এখন পোস্ট, আচ্ছা তাহলে তো আপনি শুনেন নাই, বলেন পোস্ট এঙ্গেজমেন্টটা কি জিনিস? দেখেন এখানে পোস্ট এঙ্গেজমেন্ট দেখা যাচ্ছে। স্যার পোস্ট এঙ্গেজমেন্ট হচ্ছে আমি যখন একটা পোস্ট করব তো ওই পোস্টে আমার কতজন ভিউ হলো, তারপর হচ্ছে লাইক কমেন্ট কিরকম পড়লো, এটা হচ্ছে পোস্ট আচ্ছা, এঙ্গেজমেন্ট। আর কতজন ভিউ হলো না, কতজন ভিউ হলো এইখানে পোস্ট এঙ্গেজমেন্টে পড়ে না। পোস্ট রিস্ট কোনটা তাহলে? স্যার পোস্ট রিস্ট কোনটা তো মনে নাই। আচ্ছা, ওই যে ফার্স্ট অফ অল কতজন ভিউ হলো বললেন, কতজনের কাছে গেছে, এটা হচ্ছে পোস্ট রিচ। এখন এখানে আপনি আচ্ছা। বলেন পোস্ট রিচের জায়গায় 9,000 থেকে 26,000 দিছে $100 বাজেটে 5 দিনের। পোস্ট এঙ্গেজমেন্টে দিচ্ছে 1,700 থেকে 4,800, পার্থক্যটা কেন? কি পার্থক্য? কে বলতে পারবে পার্থক্য কি? হ্যালো স্যার, জি বিষয়টা হচ্ছে স্যার আমি যখন একটা পেজ থেকে পোস্ট দিব, কেউ মানে যারা এটার সাথে কানেক্টেড থাকে মানে তারা ফেসবুকটা স্ক্রল করলে দেখা যায় যে তাদের এই যে পোস্টগুলো আসে, কিন্তু আসার পর শুধুমাত্র সে দেখতেছে কিন্তু ওইখানে ক্লিকও করতেছে, কিছু করতেছে না। যখন ক্লিক করার পর সে কমেন্ট করে শেয়ার করে, সেটা হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট। আর শুধু খালি সামনে যে যাওয়া চোখে দেখতেছে, এটা হচ্ছে রিচ। ভেরি গুড, পারফেক্টলি এক্সপ্লেইনড, স্যাটিসফাইড। ইফাত ক্লিয়ার আপনি? জি স্যার ক্লিয়ার। আপনি যখন এক্সাম্পল মোবাইলে আপনি ফেসবুক ইউজ করতেছেন তখন যেই অ্যাডটা আপনার সামনে আসলো, এই অ্যাডটা আপনি কোনো কন্ট্রিবিউট করেননি, আপনার সামনে আসছে, আপনি দেখছেন, আপনি চলে গেলেন স্ক্রল করে আবার, অথবা আপনি দেখছেন ক্লিক করেন নাই, পুরো অ্যাডটাই দেখছেন আপনি কিন্তু ক্লিক করেন নাই, আপনি এঙ্গেজমেন্ট হন নাই। কিন্তু আপনার যদি পুরো ফুল কমপ্লিট হয় তাহলে আপনার হয়তো এঙ্গেজমেন্টে নিতে পারে, কিন্তু যদি আপনি স্ক্রল করে চলে যান তাহলে, অথবা আপনি দেখলেন কিছু অংশ দেখলেন না, যদি এই ধরনের হয় আপনি জাস্ট রিচ করছে একটা আপনাকে, আপনি দেখছেন একটা, কিন্তু আপনি এখানে কোনো ক্লিক করেন নাই, কোনো মেসেজ করেন এটার জন্য, কোনো প্রকার আপনি কমেন্ট করেন নাই, এটা মানে আপনি কোনো কিছু করেন না, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট না আর কি, রিচ করছে জাস্ট আপনার কাছে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? জি স্যার ক্লিয়ার। স্যার আচ্ছা, মাকসুদা বুঝতে পারছেন? স্যার বলেন কি জিনিস? স্যার পোস্ট এঙ্গেজমেন্ট হইতেছে আপনার যারা আমার এটা দেখার পরে যারা ক্লিক করবে মানে লাইক দিবে বা কমেন্ট করবে, ওটা হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট। আর যেটা পিপল রিচ, ওটা শুধুমাত্র তাদের কাছে যাবে, তারা দেখবে বা অর্ধেক দেখবে, মানে কোনো ক্লিক করবে না, আপনার লাইক টাইক দিবে না। হ্যাঁ, কোনো কিছু লাইক দেয় না, কিন্তু শুধু আপনার ভিডিওটা আপনি দেখছেন বা অ্যাডটা ছবিটা আপনি দেখছেন অথবা পোস্টটা আপনি দেখছেন। জি স্যার।
আচ্ছা, আকিমনি বলেন। জি স্যার। এই পোস্ট রিচ কি পোস্ট জিনিস? লাইক করছে স্যার, ওইটা দেখা যাবে স্যার। কি দেখা যাবে? আর একটু ভালো মতো ব্যাখ্যা করেন, বুঝি নেই আমি। স্যার কতজন লাইক করছে, কমেন্ট করছে স্যার, এইভাবেই তো বললেন স্যার। লাইক করছে আর কি করছে? কমেন্ট করছে, তারপরে বুঝি নাই, স্পষ্ট ধীরে ধীরে বলেন। কমেন্ট করছে? স্যার কতজন লাইক করছে, তারপরে কমেন্ট করছে স্যার, ওইটা অ্যানালাইসিসের মাধ্যমে বোঝা যাবে স্যার। আচ্ছা, আর কি কি অপশন বুঝতে পারবেন আপনি ওখান থেকে? দেখেন, আমি একটা পেজ ওপেন করছি, খেয়াল করেন সবাই। সবুজ খাতুন, আকিমনি, আপনারা একটু খেয়াল করেন। আমি একটা পেজ ওপেন করছি, এই পেজের মধ্যে ইনসাইটস নামে একটা ওয়ার্ড আছে। ইনসাইটস লাস্ট 28 দিনের একটা রেজাল্ট তারা দিছে, অক্টোবরের 29 তারিখ থেকে নভেম্বরের 25 তারিখ পর্যন্ত তারা একটা রেজাল্ট দিছে। পিপল রিচড 34 জন, মাত্র 34 জনের কাছে পিপলের কাছে রিচ করছে, এবং এটা 15% ডাউনগ্রেড, মানে হচ্ছে যে কোনো অ্যাক্টিভিটিস নাই এই পেজের মধ্যে, যার কারণে ডাউনগ্রেডের দিকে যাচ্ছে। পোস্ট এঙ্গেজমেন্ট মাত্র 6 জন, 25% ডাউনগ্রেড। পেজ লাইকস মাত্র 9 জন, তার মানে কি এই পেজের মধ্যে অ্যাক্টিভিটিস খুবই কম, তাই না? বুঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, কমে গেছে। তার মানে কি, ওই যে একটু আগে হাবিব কোশ্চেন করলো যে কিভাবে সে বাড়াবে হচ্ছে যে তার অ্যাক্টিভিটি যত থাকবে এই ডাউনগ্রেড থেকে লাল চিহ্নটা সবুজ হয়ে যেতে হবে। যখন সবুজ হবে তার মানে হচ্ছে যে বুঝতে হবে যে তার অ্যাক্টিভিটিস ভালো পেজের, এবং যার কারণে ইনফরমেশন পাচ্ছে। ইনসাইটের মধ্যে দেখেন, আমি দেখেন কোথায় ক্লিক করছি, আবার দেখাই। আমি পেজে আসার পরেই, এই যে পেজে আসছি, জাস্ট পেজে ক্লিক করলাম, ঢুকছি, ঢুকার পরে এখানে ইনসাইটস নামে একটা ওয়ার্ড আছে, সি অল। সি অলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে পেজ নিয়ে আসছে, পেজ সামারি লাস্ট 7 ডেজ। এখান থেকে চাইলে আমি চেঞ্জ করতে পারি, লাস্ট 28 ডেজও আমি নিতে পারি। লাস্ট 7 ডেজের মধ্যে আমি প্রথমে একটু দেখে নিই। অ্যাকশন অন পেজ, উই হ্যাভ ইনসাফিসিয়েন্ট ডাটা টু শো ফর দ্য সিলেক্টেড টাইম পিরিয়ড। তার মানে হচ্ছে যে এই সময়ের মধ্যে এদের এত পরিমাণে কম ডাটা আছে যে এখানে তারা ডাটাটা দিতে পারে নাই, ইনফরমেশন নাই ওদের কাছে। এখানে পেজ ভিউজ, নভেম্বর 19 তারিখ থেকে নভেম্বর 25 তারিখ পর্যন্ত টোটাল কতজন ভিউ করছে এই পেজটা? 19 জন, 850% আপ। কেন আপ 850%? তার মানে এর আগে এটার ভিউ এত ছিল না, এক মাসের মধ্যে, বুঝেই যাচ্ছে। আমি একটু পরেই যাব কিভাবে বুঝতেছি। লাস্ট 7 ডেজের ইনফরমেশন দেখতেছি আমি। পেজ রিভিউজ, পেজ লাইক, দুইটা মাত্র লাইক আসছে, গ্রাফ দিয়ে দিচ্ছে, দুইটা মাত্র অ্যারো, খেয়াল করেন। অর্গানিক লাইক, এখানে কিন্তু উল্লেখ করেছে অর্গানিক। আরেকটা হচ্ছে নিচেরটা কি, জিরো ফ্রম প্রমোশনস, অর্থ কি বলেন তো? এইটার মানেটা কি বুঝাইছে? আখিমনি বলেন তো। ওয়ান অর্গানিক আর জিরো ফ্রম প্রমোশন, এটার অর্থ বলেন আখিমনি। মিস্টার আলী আছেন? জি স্যার। মিস্টার আলী বলেন, এটা অর্থ কি? জি স্যার, প্রমোশন মানে আর 2 দিন বাকি স্যার। 2 দিন এর বাকি। আর কি অর্গানিক স্যার। জি স্যার। এখানে যে ওয়ান অর্গানিক লেখা, এটা অর্থ কি স্যার? এটা বলতে পারলাম না স্যার। দেখেন, আবার দেখেন, পেজ লাইক কি লেখা আছে? পেজ লাইক নভেম্বরের 19 থেকে নভেম্বরের 25, 2, মানে 2 জনের ইনফরমেশন দেওয়া আছে। পেজ লাইকের এখানে যদি আমি এই যে 0% দেওয়া আছে, 0% কম্পেয়ার টু প্রিভিয়াস 7 ডেজ, তার মানে খুব একটা বেশি অ্যাক্টিভিটিস নাই। তো আমি যদি এই যে গ্রাফের একদম শেষ, নিচের থেকে উপরের মাথায় যে জায়গাটার মধ্যে শেষ হচ্ছে, এখানে যদি নিয়ে যাই। আচ্ছা, আব্দুর রহমান বলেন তো। আব্দুর রহমান আছে? আব্দুর রহমান নাই। আচ্ছা, টুটুল আহমেদ আছেন? টুটুল আহমেদ? আচ্ছা, টুটুল আহমেদ, আপনি বলেন, এই যে আমি দেখেন, আপনি কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? আমিও বুঝছি, ঠিক আছে, ঠিক আছে, আমিও বুঝতে পারছি। ওকে, আল্লাহ হাফেজ। মাকসুদ আক্তার, আপনি বলেন, এইখানে এই যে এইখানে লেখা আছে, মাউসটা রাখলে শো করে ওয়ান অর্গানিক, জিরো ফ্রম প্রমোশনস।
মাকসুদ আক্তার বলতে পারবেন? স্যার আমি পারি না। পারেন না, আচ্ছা। আর শাওন আপনি বলেন তো, এখানে একটা ওয়ান অর্গানিক, এখানে স্যার কতটুকু উন্নতি হয়েছে সেটা বোঝানো আছে। আমি এটা উন্নতি না, এটা অ্যান্সার হয় নাই। এখানে আমি আবার বলি, পেজ লাইকের এখানে 2 দেওয়া আছে, 2টা পেজ লাইক আসছে। এখানে দেওয়া আছে 1 অর্গানিক 0 ফ্রম প্রমোশনস, তারপর এখানে দেওয়া আছে 1 অর্গানিক 0 ফ্রম প্রমোশনস নভেম্বরের 22 তারিখে, আর এটা হচ্ছে কি নভেম্বরের 20 তারিখে। নভেম্বরের 20 তারিখের রেজাল্ট হচ্ছে গিয়ে 1 অর্গানিক 0 ফ্রম প্রমোশনস 1 পেজ লাইকস। তার পাশে আবার আরেকটা যেটা উন্নতির যেটা বলেন, সেই লাস্ট উন্নতিতে গেলে দেখা যাচ্ছে নভেম্বরের 22 তারিখে 1 অর্গানিক 0 ফ্রম প্রমোশনস। ইফাত বলেন। স্যার অর্গানিক মানে হচ্ছে পেমেন্ট ছাড়া যেটা হয়, মানে কি বলবো, যে শেয়ার করে যেভাবে হয় ওইটা হচ্ছে অর্গানিক। তো 2টা লাইক হচ্ছে ওইভাবে আসছে, আর 0 ফ্রম প্রমোশন হচ্ছে ফার্স্টে একদম তো 0 ছিল, ওইখান থেকে প্রমোশন পেয়ে 2 হয়েছে। না, আচ্ছা। জুবাইর আহমেদ বলেন। স্যার এটা হচ্ছে স্যার আমি আর কি বুস্ট ছাড়া পেজে যে একটা লাইক পাইছি, ওটা হচ্ছে আপনার অর্গানিক। আর 0টা হচ্ছে আপনার বুস্ট দিলে যদি কেউ ওই বুস্টের পর যদি কেউ লাইক করে তাহলে ওটা হবে স্যার কি প্রমোশন। তাহলে এখানে 0 ফ্রম প্রমোশন অর্থ কি দাঁড়াইলো? আমি এখনো বুস্ট করি নাই স্যার। বুস্ট করেন নাই, এটা বুঝায় নাই। আচ্ছা, আরেকজন বলেন। আপনি মোটামুটি অলমোস্ট কাছাকাছি চলে গেছেন, ভেরি গুড জুবাইর হোসেন, ভেরি গুড। আচ্ছা, আমাকে বলেন হচ্ছে যে তৌকির। স্যার এটা হচ্ছে বুস্ট না করার পর যে মানে এইটা হয় সেটা। আমার এখানে আমি আবারও বলি আপনাদেরকে, পেজ লাইকস 2 মানে আমার এখানে 2টা লাইক আসছে নভেম্বরের 19 তারিখ থেকে নভেম্বরের 25 তারিখের রেজাল্ট দিচ্ছে এখানে। এই নভেম্বরের 19 তারিখ থেকে নভেম্বর 25 তারিখের মধ্যে 2টা লাইক আসছে। তো আমি যদি গ্রাফটাতে যাই, গ্রাফের মধ্যে মাউস রাখলে দেখতে পারতেছি 2টা, আমি অনলি 2টা অ্যারো দেখতে পারতেছি। তার মানে হচ্ছে যে আমার হচ্ছে যে এখানে কোনো একটা অ্যাক্টিভিটিস হয়েছে। তো আমি দেখলাম যে 1 অর্গানিক আর একটা 0 ফ্রম প্রমোশনস, আর একটা দেখতেছি 1 অর্গানিক একটা 0 ফ্রম প্রমোশনস। বলেন হচ্ছে যে ইয়ে বলেন, কি বলে যেন, রিয়াসাত বলেন। জি হ্যালো। জি বলেন। স্যার এটা কি আপনার পেজ বুস্ট করার পরে অ্যানালাইসিস, তাই না? জি না, পেজ বুস্ট করার পরে অ্যানালাইসিস না, পেজ বুস্ট করার পরে অ্যানালাইসিস না। না, এই পেজটাকে আপনি বুস্ট করছেন যেটা আপনি দিতেছেন, মানে যেটা দেখেন। না, এটা আমি ইনসাইটের মধ্যে আসছে, ইনসাইটসের মধ্যে আমার সবগুলো পেজের একটা রেজাল্ট আছে। তাহলে স্যার এটা অর্থ হলো স্যার আপনার 2টা পোস্টই স্যার অর্গানিকের মাধ্যমে আসছে এবং আপনি কোনো বুস্ট করেন নাই, তাই কোনো প্রমোশন আসে নাই। হ্যাঁ, যদি আমার এখানে 0 ফ্রম প্রমোশনস মানে প্রমোশন থেকে আমার কোনো বুস্ট আসে নাই, মানে সরি লাইক আসে নাই। জি জি এটাই। আচ্ছা, 1 অর্গানিক একটা, এখানে 1 অর্গানিক কেন, আর এখানে আরেকটা অর্গানিক কেন? এই দুইটা স্যার আপনার অ্যাক্টিভিটিসের কারণে, আপনি পেজে অ্যাক্টিভ ছিলেন। তো দুইটা আলাদা আলাদা ভাবে কেন দিছে? ওটা স্যার আপনার পার্ট মানে টাইম দেওয়া ছিল, তাই মানে এখান থেকে পর্যন্ত একটা। কে বলতে পারবে বলেন তো? এখানে 1 অর্গানিক, এখানে আবার আমি কিন্তু অ্যানসার দিছি অলরেডি এটার, আর এখানে একটা 1 অর্গানিক, দুইটা আলাদা কেন? আচ্ছা, আপনারা মিলে ডিসকাস করেন, আর আমি 15 মিনিট একটা ব্রেক দিচ্ছি, নামাজটা পড়ে আসি। আমি আইসা তারপরে ধরবো, আমি এরপরে ধরবো হচ্ছে হাবিবরে ধরবো, আর কে আছে আমাদের বিখ্যাত যারা খুব এক্সপার্ট বলে দাবি করে নিজে করে, হাবিব এছাড়া আর কে আছে, তাদেরকে ধরবো আমি এসে। 15 মিনিটের ব্রেক, ঠিক আছে? এই ইনসাইটে যান, দরকার ইনসাইটে যে আরেকটা স্টাডি করেন, আমি এর পরেগুলোতে ধরবো আপনাদেরকে কি শিখেছি, দেখবো আজকে। অ্যাকাউন্ট দিয়ে বুস্ট করবেন, তার পেজের মধ্যে আপনাকে এডিটর কিংবা অ্যাডমিন কিংবা অ্যাডভার্টাইজার বানিয়ে দিবে। আপনার পেজের আপনার ইয়ের মধ্যে আপনার অ্যাড ম্যানেজারের মধ্যে কার্ডটা থাকতে হবে। যদি আপনার অ্যাড ম্যানেজার কার্ডটা থাকে, তখন তার পেজে গিয়ে আপনি অ্যাডটা দিয়ে দিতে পারবেন। তার পেজের মধ্যে কার্ড থাকবে না, পেজের মধ্যে কার্ড থাকবে না, কার্ড থাকবে যার যার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। অ্যাড ম্যানেজারটা কি, প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্টের সাথে অ্যাড ম্যানেজার একটা অ্যাকাউন্ট থাকে। ক্লিয়ার? জি।
আর কারো কোনো কোশ্চেন? স্যার আমি জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। আমার কোশ্চেন হচ্ছে যে আমি কি তাহলে স্যার যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট মানে করতে পারবো? বুঝিনি, আপনার কথা সব কেটে গেছে। হ্যালো, আপনি যে কোনো ব্যাংকের? জি আমি 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 বলেছিলাম যে আমি কি যে কোনো অ্যাকাউন্ট কি আমি বোস্টের ক্ষেত্রে কাজে মানে কাজে লাগাতে পারবো? না, যে কোনো অ্যাকাউন্ট না, আপনার ফেসবুকে অ্যাড করতে পারবেন যেই কার্ড, সেই ব্যাংকের কার্ডগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। যেমন ফেসবুকে অ্যাড করার জন্য আপনার যদি বাংলাদেশি কারেন্সি যেগুলো আছে সেটা যদি অ্যালাউ করে আপনি ডেবিট কিংবা ক্রেডিট কার্ড, তাহলে আপনি ওই কার্ড দিয়ে পারবেন। আর যদি অ্যালাউ না করে সেক্ষেত্রে আপনি সাধারণত এই ক্ষেত্রে মানুষজন কি করে, যে ডুয়েল কারেন্সি কার্ডগুলো ইউজ করে। ডুয়েল কারেন্সি কার্ডগুলো দিচ্ছে হচ্ছে কি আপনার মিডল্যান্ড ব্যাংক, ইবিএল, ব্র্যাক ব্যাংক, আরও বেশ কিছু ব্যাংক দিতে পারে। আপনারা একটু ব্যাংকে আপনাদের যে ব্রাঞ্চ আছে সেখানে যাবেন, যে বলবেন যে ডুয়েল কারেন্সি কার্ড নিতে যাচ্ছেন ইউএসডি। আপনি এটা করার আগে আপনি আপনার অ্যাড ম্যানেজারে যান, গিয়ে আপনার যে কার্ড আছে ব্যাংকের সেটা অ্যাড করার চেষ্টা করে দেখতে পারেন। যদি অ্যাড হয়ে যায় তাহলে প্রবলেম সলভ, আর ডুয়েল কারেন্সি লাগবে না, বাংলাদেশি টাকাতেই আপনি একটা দিতে পারবেন। আর যদি না পারেন তাহলে আপনি ডুয়েল কারেন্সি ইউএসডি ডলার পোর্শনের যে অপশন আছে সেটা দিয়ে আপনি অ্যাড করতে হবে সেই কার্ড দিয়ে। আর কারো কোনো কোশ্চেন? হ্যালো স্যার। জি স্যার সরি, আমি স্যার আপনার মানে ক্লিয়ার হতে পারি না বিষয়টা, মানে আমি আরেকবার একটু বলতে চাচ্ছি স্যার কোশ্চেন। বলেন। মানে আমি বলতেছি স্যার, ধরেন আমাকে কোন একটা ক্লায়েন্টে বললো যে আমার একটা প্রোডাক্ট আছে, মানে ওনার পেজ আমাকে অ্যাডমিন বানিয়ে দিল, আমাকে বানিয়ে দিল, আমাকে বললো যে আমার এই প্রোডাক্ট আছে, তুমি এটাকে বুস্ট করো, মানে আমি তোমার বাজেট তোমাকে দিব, মানে ওনার যে দিবে। তো আমি বুস্ট করতে যাব মানে ওনার পেজে বা আমি অ্যাডমিন করতে যাবো, তখন যে মানে পেমেন্ট কার্ডটা চাবে, ওই কার্ডটা কি আমার অ্যাড করতে হবে, আমার থাকতে হবে নাকি ওনার থাকবে? আপনার থাকতে হবে, কারণ আপনি এটাকে বুস্ট করতেছেন, সে বুস্ট করতেছে না। বুস্টটা করে দিচ্ছেন আপনি, বুস্টটা তার, কিন্তু করে দিচ্ছেন আপনি। আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটবে। একটু আপনাদের সবার ইনফরমেশনের জন্য আমি একটু ইনফরমেশন দিয়ে দিই। আপনারা ধামধুম করে এভাবে বুস্ট করতেছেন, ভালো কথা। আপনারা কি জানেন 15% ট্যাক্স আছে যে ব্যাংক আপনাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেবে? আপনি এক্সাম্পল, ক্লায়েন্ট আপনাকে 1000 টাকার বুস্ট করতে বললো, আপনি ক্লায়েন্টের সাথে কথা বললেন যে ঠিক আছে 1000 টাকার জন্য তুমি আমাকে 100 কিংবা 200 আপনার যেভাবে ম্যানেজ করতে পারেন। সাপোজ সে রাজি হলো 200 টাকাতে, যে 1000 টাকা 1200 টাকা দিবে সে আপনাকে, বুস্ট করে দিলেন 1000 টাকা। আপনার কিন্তু জরিমানা আসবে কত টাকা, আপনি কি খেয়াল করছেন? আপনার এখানে 15%, হ্যাঁ 15% ভ্যাট আছে। 50 না 15, ও সরি স্যার 15% ভ্যাট আছে। যদি আপনার অ্যাডটা যদি 1000 টাকা হয় তাহলে ইনটু 15%, তার মানে হচ্ছে 150 টাকা আপনার তাহলে আপনি 200 টাকা তার কাছ থেকে যদি প্রফিট নিয়ে থাকেন তাহলে আপনার 50 টাকা অ্যাকচুয়ালি প্রফিট হবে। আর যদি আপনি 100 টাকা প্রফিট নেন তাহলে আপনার পকেট থেকে উল্টানো 50 টাকা যাবে। খেয়াল করবেন, খুব সাবধান, আপনি ধামধুম করে এই কাজ নেওয়া শুরু করবেন। এই জন্য বলছি আগে আপনারা ক্লিয়ার হবেন। এইটা হচ্ছে যে টু অর্গানিক, জিরো ফ্রম প্রমোশন, এই দুইটা লাইক আসছে হচ্ছে যে কোত্থেকে সেটা দেখাচ্ছে ওরা, যে এই যে পেজ লাইকটা আমরা পাইছি, কিভাবে পাইছি? অর্গানিক পোস্ট মাধ্যমে। অর্গানিক কি? অর্গানিক হচ্ছে যে আমি কোথাও না কোথাও শেয়ার করছি, অথবা আমার পেজের মধ্যেই কোনো একটা ক্লায়েন্ট আসছে, সার্চ করে হোক যেভাবে হোক আসছে, আসার পরে সে লাইক দিছে আমার পেজের মধ্যে, সেই জন্য দুজন লোক লাইক দিছে, এটা হচ্ছে অর্গানিক। আর জিরো ফ্রম প্রমোশন মানে হচ্ছে যে এই দুইটা লাইক অর্গানিক থেকে আসছে। যদি অন্য কোনো লাইক আসতো যেটা বুস্ট করে আমি পাইছি, বুস্ট মানে টাকা দিয়ে অ্যাড দিয়ে পাইছি, তাহলে যে কয়টা পাবো আমি বুস্টের মাধ্যমে সেই সংখ্যাটা এখানে শো করবে। ক্লিয়ার? তাহলে খেয়াল করেন আপনার এইখানে পরের কার্ভে যদি যাই আমি আপে, তাহলে দেখেন ওয়ান অর্গানিক মানে একটা লাইক পাইছি আমি, আমার এখানে যতগুলো এখানে সব অর্গানিক, কারণ হচ্ছে এই পেজের কোনো অ্যাক্টিভিটিস নাই। অ্যাক্টিভিটিস না থাকার কারণে পূর্বে যখন অনেক আগে যখন অ্যাক্টিভিটিস ছিল সেই অ্যাক্টিভিটিসের রেজাল্ট হচ্ছে যে এই অর্গানিক। কারণ ইদানিং কোনো অ্যাক্টিভিটিস নাই, তাহলে এই অর্গানিক লাইক কোত্থেকে আসতেছে? এটা আসতেছে এখন কোত্থেকে? এটা হচ্ছে যে আপনি আগে মনে করেন 6-7 মাস বা 3-4 মাস আগে যখন অ্যাক্টিভিটিস চালাইছেন প্রচুর পরিমাণে, সেই সময় যারা যারা যেখানে যেখানে আপনার পোস্টগুলো শেয়ার হয়েছে তারা মনে করেন যে এতদিন পরে কোনো না কোনোভাবে সামনে আসছে, অথবা পেজ ব্রাউজ করতে যা পেয়ে গেছে, তাদের কাছে পছন্দ হয়েছে কোনো কারণে, আপনার পেজটাকে নাম পছন্দ হয়েছে, সে চেক করে দেখলো এবং মনে হয়েছে না এই পেজটা আমি একটু লাইক করে রেখে দেই,
আমার পর অথবা নেক্সট আমার কাজে লাগবে, এদেরকে আমার দরকার পড়তে পারে। তার মানে হচ্ছে এই যে কয়টা অর্গানিক লাইক আসছে এগুলো খুব ভ্যালুয়েবল। এই 9টা কাস্টমারই খুবই ইম্পর্টেন্ট। 9টা লাইক কেন ইম্পর্টেন্ট? তারা লাইক দিছে কোনো অ্যাক্টিভিটিস না থাকার পরেও, এই জন্য লাইক দিছে, তাদের কাছে মনে হয়েছে এই পেজের থেকে তারা নেক্সটে কোনো কাজ করা নিতে পারে বা কোনো ইনফরমেশন তাদের দরকার পড়তে পারে। ক্লিয়ার? জি বস, এখন বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে পারছি। এইখানে আমার পেজ লাইক এটা আমাকে দেখাচ্ছে, ও আমাকে রেজাল্ট দিচ্ছে, আর কিচ্ছু না। রেজাল্ট দিচ্ছে যে আমি কিভাবে লাইকটা পাইলাম। 9টা লাইক পাইছি আমি। 9টা লাইকের ব্যাখ্যা কি আমার? এই 9টা লাইকের ব্যাখ্যা হচ্ছে যে এইখানে আমি 2টা পাইছি প্রথম কার্ভে, এইখানে পাইছি একটা কার্ভ শুরুতে দেখেন একটা আছে ভাঙ্গা, এখানে পাইছি একটা, কার্ভটা আরেকটু উপরে গেল, এখানে পাইছি 2টা, কয়টা? 3টা। তারপরে দেখেন সব 0 0 0 0 0, এইখানে যে একটা, 3 আর 1 4 5 6 7 8, তার মানে হচ্ছে আরেকটা কোথায় আছে, আরেকটা এখানে কোথাও খুঁজলে পাওয়া যাবে। টোটাল 9টা লাইক আসছে এভাবে, এবং কোন ডেটে কয়টা লাইক আসছে সেটাও দেওয়া আছে। কোন ডেটে আসছে, ডেটটা কি আপনারা দেখতে পাচ্ছেন? এই যে একটা অর্গানিক লাইক কয় তারিখে আমি পাইছি? অক্টোবর 30-20, রাইট, অক্টোবরের 30 তারিখে এই একটা লাইক পাইছি। আর এখানে 2টা লাইক পাইছি আমি একই দিনে, অক্টোবর 31 তারিখে 2টা লাইক একসাথে পাইছি আমি। তো এরকম কোন ডেটে কতগুলো লাইক পাইছেন সেটা আপনাকে দিয়ে দিচ্ছে। এটা কি খুব ইম্পর্টেন্ট একটা ফিচার না ইনসাইটসটা? দেখেন আপনার কবে কি হচ্ছে না হচ্ছে, আপনি অ্যাক্টিভিটিসগুলো দেখতে পারতেছেন। পোস্ট রিচ অক্টোবরের 29 তারিখ থেকে নভেম্বরের 25 তারিখ থেকে, এই 28 দিনের মধ্যে 28 জন মানুষের কাছে পোস্ট রিচ করছে, কোনো অ্যাক্টিভিটিস নেই। তাহলে 28টা রিচ কিভাবে হইল? কারণ হচ্ছে যে এই যে 9 জন লাইক করছে, এই 9 জন লাইক করার সাথে সাথে তাদের টাইম লাইনে কিন্তু এটার অ্যাক্টিভিটিস চলে গেছে। তাদের টাইম লাইনে যখন অ্যাক্টিভিটিস চলে যায়, তার মানে হচ্ছে যে ওইটার সাথে সাথে আরো কিছু মানুষজন জড়িত হয়েছে, তারা দেখছে এটাকে। এই যে এখানে 3টা অর্গানিক রিচ করছে, কতজন অর্গানিক প্রমোশন সেটাও পর্যন্ত এখানে দিয়ে দিচ্ছে। 3টা অর্গানিক, এখানে সব অর্গানিক, কোনো প্রমোশন দেখবেন না, প্রমোশন নাই জন্য, কারণ কোনো রকম বুস্ট করা হয় নাই এই 28 দিনের মধ্যে। কোথায় কবে রিচ করছে সেটা দিচ্ছে। আমার এখানে 31-30 দেখেন, 30 তারিখে 3টা অর্গানিক। আমি কেন দেখছি? লাইকের সাথে সাথে যে আপনাদেরকে বললাম টাইম লাইনে আসছে, একজন লাইক করা মানে তার টাইম লাইনে গেল তার একটা অ্যাক্টিভিটিস, পাশাপাশি তার টাইম লাইনের সাথে সাথে অন্য যারা দেখতে পাইছে তার অ্যাক্টিভিটিসের কারণে। এখন আমি এটা মিলানোর জন্য আপনাদেরকে দেখাইলাম যে 30 তারিখে 3টা অর্গানিক রিচ হয়েছে, কারণ 30 তারিখে একজন লাইক দিছে, 31 তারিখে 2 জন লাইক দিছে। দেখি তো 31 তারিখের কাহিনী কি। 31 তারিখে তাদের অ্যাক্টিভিটিস নেই, যে লাইক দিচ্ছে তাদের এখান থেকে কোনো ইমপ্রেশন বা তৈরি হয় নাই, কেউ যায় নাই। তারপরে কি নভেম্বরের 1 তারিখে, তারপর হচ্ছে যে নভেম্বর 2 তারিখে বিভিন্ন যে সব জায়গায় অ্যাক্টিভিটিস করা হচ্ছে সেখানে রিচ করতেছে বিভিন্ন জনের কাছে, এদের কাছে রিচ করছে কিন্তু এরা কোনো লাইক বা অ্যাক্টিভিটিস করে নাই। গট ইট? জি বস। জি স্যার। স্টোরি রিচ এখানে গট স্টোরি ইনসাইট, সি স্ট্যাটাস অন হাউ ইউর পেজ রিসেন্ট স্টোরিজ হ্যাভ প্রমোটেড। যে স্টোরিজ গুলো আছে, স্টোরিজ কি যে উপরে ছোট ছোট আকারে থাকে না, অনেক স্টোরিজ আপলোড করে ফেসবুকের মধ্যে, দেখছেন না? হ্যাঁ আছে। এইখানে দেখেন আপনার লার্ন মোরে গেলে কি আসে? নাও ইউ ক্যান সি স্ট্যাটাস অন, টার্ন অন করতে হবে, তার মানে টার্ন অন করাই হয় নাই, যার কারণে এটা কোনো উই হ্যাভ ইনসাফিসিয়েন্ট ডাটা, ওদের কাছে কোনো ডাটা নাই, যার কারণে ওরা এটা শো করতে পারছে না, এটা টার্ন অন করাই ছিল না। তারপরে হচ্ছে যে আপনার রিকমেন্ডেশন, এখানেও কোনো ওদের কাছে ডাটা নাই। পেজ এঙ্গেজমেন্ট, এই এঙ্গেজমেন্ট আপনাদেরকে বলা হয়েছে, এই এঙ্গেজমেন্টের মধ্যে যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেটাই আসতেছে। দেখেন নভেম্বরের 1 তারিখে পোস্ট এঙ্গেজমেন্ট হয়েছে, এই যে আপনি রিচ হয়েছে, নভেম্বরের 1 তারিখে একটা পোস্ট রিচ পাইছিলাম, খেলা ছিল নভেম্বরের 1 তারিখ একটা অর্গানিক রিচ হয়েছে, তাই না? একটার সাথে আরেকটার সম্পর্ক খুঁজে পাচ্ছেন আপনি? এই দেখেন এই যে এঙ্গেজমেন্ট, পোস্ট এঙ্গেজমেন্ট নভেম্বরের 1 তারিখে, তার মানে কি হয়েছে? 1 তারিখে যার কাছে রিচ করছে সে ক্লিক করছে কিন্তু সে আমার পেজে লাইক দেয় নাই। খেয়াল করছেন কি হয়েছে ব্যাপারটা? আমি কিন্তু বুঝে ফেলছি যে 1 তারিখে যার কাছে রিচ করছে সে আমাকে লাইক দেয় নাই। কিভাবে বুঝলাম সে লাইক দেয় নাই? নভেম্বরের 1 তারিখে কোনো পেজ লাইক নাই, নভেম্বর 31, নভেম্বর 1 তারিখে 0 অর্গানিক, 0 ফ্রম প্রমোশন। দেখছেন, আমি কিন্তু বলে দিতে পারবো যে নভেম্বরের 1 তারিখে যে আমার পোস্টটা যার কাছে রিচ করছে সে আমার পেজে লাইক দেয় নাই, সে জাস্ট আমার পোস্ট পেজে ঢুকছে, ক্লিক করে ঢুকছে, তার কাছে মনে হয়েছে ইন্টারেস্টিং মনে হয়েছে, ঢুকার পরে যে কোনো কারণে সে লাইক দেয় নাই বা পছন্দ হয় নাই বা হোয়াট এভার,
অথবা ভুলে গেছে, যে কোনো একটা কারণ হতে পারে। এঙ্গেজমেন্টের মধ্যে দেখেন নভেম্বরের 2 তারিখ, নভেম্বরের 2 তারিখে কোনো কাহিনী আছে, এই দেখেন নভেম্বরের 2 তারিখে একটা অর্গানিক রিচ হয়েছে, নভেম্বরের 2 তারিখে ক্লিক আছে, কিন্তু নভেম্বর 2 তারিখে আমার এখানে কোনো পেজ লাইক নাই। একেবারে নভেম্বরের 10 তারিখে আমরা এখানে নভেম্বরের 10 তারিখে যাই, খুঁজে বের করি নভেম্বরের 10 তারিখে, এই যে 10 তারিখে পেজ এঙ্গেজমেন্ট একদিন আগে পরে হয়ে গেছে, ওদের কাছে ইনফরমেশনটা নাই। পোস্ট এঙ্গেজমেন্ট 11 তারিখের মধ্যে শো করতেছে, এখানে 11 তারিখে এখানে কি রেজাল্ট আসতেছে, 11 তারিখে একটা অর্গানিক, ওই এঙ্গেজমেন্টটা এখানে আসতেছে। ক্লিয়ার? এবার দেখেন স্যার একটু বলেন। স্যার আমরা একটু স্যার একটু আর্জেন্সির জন্য স্যার একটু ডিসকানেক্ট হতে হচ্ছে, বাকি ভিডিও আপলোড দেখবো ইনশাআল্লাহ। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু মানে স্যার বিদায় নিতে চাচ্ছি। আচ্ছা, আপনি কে? আপনি হচ্ছেন যে মেহেদি হাসান। আচ্ছা ওকে, ঠিক আছে যান। আর হচ্ছে আজকে কিন্তু কভার ফটোটা দেখি আমি, কন্টেস্ট আল্লাহ কভার ফটো কন্টেস্ট কেন করব, কয়টা বাজে? 4:57 দেখি পারি কিনা। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি বলেন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। স্যার এইখানে স্যার একটা কথা ছিল। বলেন বলেন। স্যার আজকে আপনি আপনার যে এই এইগুলো আমরা ক্লাসগুলো ডাউনলোড দিব, এটা দেখাই দিবেন বলছিলেন। আচ্ছা একটু শেষ করি। ইনসাইটস কি? ইনসাইটস সবাই জানেন তো ইনসাইটস কি জিনিস? আকিমনি ইনসাইটস কি? ইনসাইটস কি বলেন আকিমনি? স্যার ইনসাইটের ভিতরেই যে লাইক কমেন্ট করছে এগুলো আর কি দেখা যাবে। আমাদের ফেসবুক পেজের অ্যাক্টিভিটিস গুলো ইনসাইটস থেকে আমরা দেখতে পারবো। সবুজা খাতুন। জি স্যার। জি স্যার। ইনসাইটস কি? স্যার ইনসাইটস হচ্ছে আমরা আমাদের ফেসবুকে লাইক কমেন্টস যে করতে স্যার এটার মাধ্যমে দেখা যায়। আচ্ছা, লাইক কমেন্টস বা অ্যাক্টিভিটিস এগুলো দেখা যাচ্ছে। তারপর দেখেন ফলোয়ার্স। ফলো কিভাবে করতে হয়? ফলোয়ার্স কি জিনিস? ফলোইং এটা কি জিনিস বলতে পারবেন আকিমনি? ফলোয়ার্স অর্থ কি আর ফলোইং অর্থ কি? ফলোইং মানে কাউকে আর কি ফলো করা। আপনি কাউকে ফলো করতেছেন নাকি আপনাকে কেউ ফলো করতেছে? স্যার আমি আরেকজনকে করব। আচ্ছা, এটা হচ্ছে ফলোইং। আর ফলোয়ার্স? ফলোয়ার্স মানে তাকে করছে। মানে বুঝি নাই, আবার বলেন। স্যার যার পেজটা তাকে করছে আর কি। মানে আপনার বেলা কি হবে? আপনাকে ফলোয়ার্স আপনার বেলা উদাহরণ দেন। জি স্যার। আপনার বেলায় ফলোয়ার্স উদাহরণ দেন। আপনাকে আপনার ফলোয়ার্সের एग्जांपल দেন। ফলোইং তো বলছেন, আপনি একজনকে ফলো করছেন, সেজন্য ফলোইং। আর ফলোয়ার্স যদি আমার পেজটা কেউ ফলোইং করে, হ্যাঁ আপনার পেজ যদি কেউ ফলো করে তাহলে যা সেটা ফলোয়ার্স হচ্ছে। যারা আপনাকে ফলো করবে তারা হচ্ছে যে ফলোয়ার্স আপনার। আর আপনি যাদেরকে ফলো করেন তারা আপনি হচ্ছেন যে তাদের ফলোইং, তাদের পেজ থেকে। তো এইখানে পেজ ফলোয়ার্স কতজন আমার এই পেজটাকে বা এই যে পেজ যেটা দেখাচ্ছি এই পেজটাকে ফলো করতেছে, এইটার একটা হচ্ছে রেজাল্ট। ফলো করতেছে মানে সে আমার পেজে লাইক দেয় নাই কিন্তু ফলো করে রাখছে। ফলো করতেছে বলতে আমার ইনফরমেশন সে সব দেখতে পারবে কিন্তু লাইক দেয় নাই। তার কাছে সে বুঝা হোক না বুঝা হোক, অনেক সময় আছে ইচ্ছা করে লাইক দেয় না যে আমার একটা লাইক বেড়ে যাবে বা ওই পেজের একটা লাইক বেড়ে যাবে, এই জন্য ইচ্ছা করে দিল না, কিন্তু ফলো করতেছে সে কি অ্যাক্টিভিটি চালায় সেটা বুঝা নিচ্ছে। প্রতিনিয়ত সে এটা ফলো করে যে কি অ্যাক্টিভিটিসগুলো সে চালায়। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার। এইবার দেখেন মজার বিষয়, দেখেন এটা তো ইনসাইটস তো এর আগে দেখানো উচিত ছিল, আমি তো খেয়াল করি নাই। ইউর 5 মোস্ট রিসেন্ট পোস্ট। মোস্ট রিসেন্ট পোস্ট যেগুলো হচ্ছে যে আছে 5টা পোস্ট ওরা দিছে। 5টা পোস্টের মধ্যে টার্গেটিং কোথায় কোথায় হয়েছে, শেয়ারড উইথ পাবলিক কোথায়, তারপর হচ্ছে টাইপ ফটো কি টাইপের কন্টেন্ট এটা, তারপর হচ্ছে যে আপনার কয় তারিখে পাবলিশ হয়েছে, তারপর হচ্ছে রিচ কতজনের কাছে রিচ হয়েছে, অর্গানিক 324। এটা হচ্ছে যে আপনার অবশ্যই বোঝা যাচ্ছে যেটা বুস্টের মাধ্যমে আসছে। অর্গানিক পেইড, এই যে রিচ অর্গানিক পেইড, এটা হচ্ছে 324 জনের অর্গানিক। তারপর হচ্ছে 279 জনের কাছে অর্গানিক পেইড একটা ওনাই দেখতেছি। আচ্ছা, সি অল পোস্ট যদি দেন তাহলে সবগুলা পোস্টের ওরা একটা রেজাল্ট দিবে, অর্গানিক নাকি আপনার কি বলে এটা কি, এটা কোনো লোড নাই। দেখেন অর্গানিক পেইড, এই দেখেন অর্গানিক 710, পেইড কয়জন, পেইড 21,485 জন পেইড এই পোস্টটা বুস্ট করাইছে। বুঝাচ্ছে আপনাকে আপনার ব্যবসাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা নিয়েছি। এখানে যে পোস্টটা আছে এই পোস্টটা হচ্ছে যে একটা ভিডিও। দেখেন টাইপ কি টাইপের, এগুলো ছিল ফটো, উপরে এগুলো, এটা হচ্ছে ভিডিও। এই ভিডিও কন্টেন্টটা রিচ হয়েছে 22,100 জনের কাছে রিচ হয়েছে।
অর্গানিক 710 আর পেইড হচ্ছে 21485। তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট, দেখেন এঙ্গেজমেন্ট 1900 জন এঙ্গেজমেন্ট হয়েছে, আর 334 জন। এটা কি? এটা হচ্ছে ভিউ প্রমোশন, এটা হচ্ছে প্রমোশন ছিল, টাকা দিয়ে পেড ছিল, যেন ভিউ প্রমোশনের রেজাল্ট দিচ্ছে। ইউর ভিউ ইউর বুস্টেড পোস্ট রেজাল্ট। আচ্ছা, এইখানে হচ্ছে যে আপনার শো করতেছে মেসেজ কনভারসেশন 60টা। এটা ক্লিয়ার, বুঝতে পারছেন তো? আমি এখানে সময় নষ্ট করবো না, খুব বেশি সময় নেই হাতে। জি স্যার, এটা একটা স্যার সামারাইজ, মানে এটা আমরা দেখলে বুঝতে পারবো স্যার। দেখলে বুঝতে পারবেন, কিন্তু কাজ জিগাইলে কইতে পারবেন না। আচ্ছা, এইখানে হচ্ছে যে এসজিএফ দুসরা শট। গেলেন আপনি, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন না আমার স্ক্রিন? জি স্যার। এই যে কোনো একটা ভিডিওতে আমি যাব। জি স্যার। জি বলেন, কুইক, সময় নাই এটা কি স্যার এসএস, স্যার এটা কি এসএস দিয়ে আমরা যোগ করব আমনে স্যার? কি যোগ করবেন? ওই এসএস সামনে স্যার www ডট বাদ দিয়ে এসএস করব এটা। ও আচ্ছা, ওই যে কিভাবে ডাউনলোডের জন্য? জি জি জি। ওটার লিংকটার জন্য কি ছিল স্যার? এসএস বলেন স্যার www ডট ওটুক বাদ দিয়ে এসএস টা কি যোগ করে দেব? হ্যাঁ রাইট। এসএস দিয়ে সব সময় কাজ করবে না, সব সময় কাজ না করলে আপনি সেটা অন্যভাবে অল্টারনেটিভ বইতে যেতে হবে। যদি এসএস দিয়ে কাজ করেন, জি স্যার, আপনি মজিলাতে স্যার এক্সটেনশন এগুলো পাওয়া যায়। হ্যাঁ, এটা আপনি এই এক্সটেনশনটা শেয়ার করে দেন গ্রুপে, অন্য সবাই যাতে দেখতে পারে। কথা বুঝতে পারছেন? দেখেন, আমি আমার একটা ভিডিওতে আসলাম। আমার একটা ভিডিওতে আসার পরে অ্যানালিটিক্সের মধ্যে যারা কিন্তু অফলাইনে দেখতে চান, ভিডিও ডাউনলোড না করে অফলাইন করতে দেখতে পারবেন। এইখানে যে অপশন পাবেন, আমি তো এখানে নিজেই আমি এটা সুইচ করে দিই, তাহলে বুঝতে পারবেন। এসডিএফ দেওয়া আছে, যার কারণে আমি এখানে অপশনগুলো শো করতেছে না, বিকজ আমি অ্যাডমিন হিসাবে শো করতেছে। আচ্ছা, আমি যদি এখান থেকে মুভ করে এই দেখেন সেভ অপশন আছে, খেয়াল করছেন? অফলাইনে দেখতে পারবেন, ডাউনলোড না করলেও চলবে, আপনার ইন্টারনেট না থাকলেও চলবে। জাস্ট আপনি এখান থেকে ডাউনলোড করার অপশনটা পাবেন, ওইখান থেকে ডাউনলোডটা করে নেবেন। এখানে যাবেন, গেলে আপনি ডাউনলোডের অপশন পাবেন। সবুজা খাতুন, আপনি ইয়াপ করছেন, কি বলে যেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আপনি? স্যার এটা এইখানে নাই স্যার, এটা ওই যে ওইভাবে ডাউনলোড নাই। এখানে তো স্যার এই ডাউনলোডের অপশন নাই স্যার। এখানে স্যার ওই যে মোডাটা আমি এখান থেকে নিলাম, যেটা স্যার ডাউনলোডের অপশন আছে, আমি নিজে ডাউনলোড করছি তো আমি দেখতে পারছি। হ্যালো স্যার। জি বলেন। সবাইকে বলে দেন যে ভিডিওর একটা অ্যাপস আছে, ওটা ডাউনলোড করলে সবাই ডাউনলোড করতে পারবে এখান থেকে। ওই শেয়ারে চাপ দিলে এটা আসবে। হ্যাঁ, তাহলে আপনি একটা কাজ করেন, সেই অপশনটা দিয়ে পোস্ট করেন, আপনি শেয়ার করেন। আপনার নলেজ যদি শেয়ার না করেন, জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস যেটা যত ছড়ায় দিতে পারবেন তত আপনার জন্য ভালো। আপনি এটা কমবেন না, আপনি এটা বাড়বে। কিভাবে বাড়বে? আপনি ছড়াচ্ছেন, বলেন। আপনি ওই ভিডিওটা অন করেন, দেখেন শেয়ার একটা লেখা আছে, ওই শেয়ারও চাপ দিলে স্যার আপনার ফোনে যদি ভিডিও অর্ডার বা ভিপিড অ্যাপস থাকে তাহলে ডাউনলোড করুন। হ্যাঁ, আপনার ওই যে শেয়ার থাকলে কপি লিংকের অপশন থাকবে, তারপরে আরো অনেকগুলো অপশন থাকবে, কোথায় কিভাবে শেয়ার করবেন। আমি বুঝতে পারছি, কিন্তু আমি বুঝতে পারলে তো হবে না। দেখেন, আমি আবারও বলতেছি, এখন রেকর্ড হচ্ছে। এখানে আমি বুঝলে তো হবে না, বুঝতে হবে যে আপনাদেরকে যে শেয়ার, উনি যেটা বলছে এখানে এই শেয়ার কপি লিংক বা এই ধরনের স্যার ওই শেয়ার করলে স্যার যে ব্রাউজার থেকে ডাউনলোড করবে, মানে ওই ব্রাউজারে নিয়ে যায় পরে ডাউনলোড করতে হবে। আপনারা যে যেটা জানেন, এই যে আরেকজন বলছে এসএস, এটা একটা চমৎকার সিস্টেম। এসএস সিস্টেমটা অ্যাড করে ইউটিউবের সামনে এসএস লাগিয়ে দিলেই কাজ হয়ে যাবে। আপনি একটা পোস্ট করবেন, কে বলছে এসএস এর কথা? স্যার আমি রিফাত আপনি পোস্ট করবেন, আমি খেয়াল রাখবো। আপনি যদি পোস্ট না করেন তাহলে আপনি কিন্তু সাবমিট হবে না আপনার প্রজেক্ট। আচ্ছা, আর হচ্ছে যে শেয়ার অপশন কে বলছে? স্যার আমি হাবিব। ওকে, হাবিব এবং রিফাত, আপনাদের টাস্ক অ্যাড হইলো। এই দুজন করবেন কি, ফেসবুক গ্রুপে পোস্ট করেন আপনারা। আচ্ছা, একটু আসেন হচ্ছে যে আমরা আমাদের ফেসবুক গ্রুপে একটু ঘুরে আসি। আচ্ছা, এটা হচ্ছে যে সোহানুর রহমান, মিস্টার আলী। আমি আপনার কভার ফটোটা সম্পর্কে একটু কথা বলি।
সেটা হচ্ছে আমাদের কোর্সটা হচ্ছে লার্নিং শিখার ব্যাপারে। আমরা এখানে ফলমূল বা এই টাইপের কোনো কিছু না, আমাদের ফলমূলের ব্যাপারে আমরা কোনো কিছু শিখাচ্ছি না, যার কারণ হচ্ছে যে আমরা এটা সিলেক্ট করতে পারতেছি না আপনার এটা। এরপরে আসেন, আপনার কাজ করার চেষ্টা করছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার প্রজেক্টটা সাবমিট করতেছে হিসেবে আমি গ্র্যান্ড করে নিচ্ছি যে আপনি প্রজেক্ট সাবমিট করছেন, ঠিক আছে। এরপর হচ্ছে আসাদুর রহমান, এটা তো পোস্ট শেয়ার করছে। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে যে ফেরদৌস শান্ত, আপনার এখানে কি ধরনের সমস্যা দেখেন? আপনার এখানে কনসেপ্টটা আপনার ক্লিয়ার, কিন্তু ডিজাইনটা সুন্দর হয়নি। কনসেপ্ট ক্লিয়ার, এই জন্য আপনার এটা খুবই ভালো লাগছে। কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে, আপনি লগো দিচ্ছেন দুইটা এসডিএফ, দুসরা সফটে লগো দিচ্ছেন, লগোর ডিজাইনটা সুন্দর হওয়া ছিল, এসডিএফটা চ্যাপটা হয়ে গেছে। আপনি এখানে বলছেন কি দুসরা সফট ট্রেনিং প্রোগ্রাম, এটা খুব চমৎকার করছেন আপনি। অর্গানাইজড বাই এসডিএফ কোর্স অন ডিজিটাল মার্কেটিং, ট্রেনিং সেন্টার নকলা, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ইজ দ্য অটোমিক পার্টিকেল অফ অল ডিজিটাল মার্কেটিং। ভেরি গুড দিছেন, কিন্তু এটা হিবিজিবি হয়ে গেছে, খেয়াল করছেন? এটা হিবিজিবি হয়ে গেছে, আপনার এটা কিন্তু বুঝাবেন। এবং কালার কন্ট্রাস্ট, আপনাদেরকে এর আগে কালার কন্ট্রাস্ট এগুলো সম্পর্কে বলছিলাম। কালার কন্ট্রাস্ট একটা ইস্যু এখানে। তারপর হচ্ছে যে আপনি যে লিখছেন, এই লেখাটার কারণে লেখার স্টাইল, ফন্ট, কালার, তারপর হচ্ছে যে আপনি এখানে ছবি দিয়েছেন, একজনের মিউজিক দিয়েছেন। আমাদের অ্যাকচুয়ালি মিউজিক রিলেটেড কোনো কিছু কাজ হচ্ছে না, মিউজিকটা সম্ভবত আপনি গ্রুপ ফটো থেকে নিতে পারেন আইডিয়াটা। তারপরে বাম পাশে যেটা দিয়েছেন এটা চলে, একবারে খারাপ না। তারপরে আবার ফুল টুল, এটা আপনি আসলে কনসেপ্ট ক্লিয়ার, কিন্তু আপনি যে শুধু সাজা উঠতে পারেন নাই। শান্ত, আপনি কি ক্লিয়ার বুঝতে পারছেন ব্যাপারটা? আপনি কোথায় কোথায় আপডেট করা লাগবে? শান্ত চলে গেছেন? হায় হায়, ইন্টারনেট নাই। মামুন ভাই, ইন্টারনেট নাই তো? হ্যালো স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, ওই যে মিস্টার আলিরটা তো বলার পরে আমি শান্ত ভাই আপনারটা আপনি কি শুনছিলেন? আপনারগুলা নিয়ে যে কমেন্টগুলো করছি স্যার, এটা বলছেন, বলার পরে স্যার আপনি ডিসকানেক্ট হয়ে গেছেন। আচ্ছা, আবার বলি, সেটা হচ্ছে আপনার কালার কন্ট্রাস্ট একটা ইস্যু আছে। তারপরে দেখেন ডান পাশে ছবি দিচ্ছেন মিউজিকের, আমাদের মিউজিক রিলেটেড কোনো কিছু না, আপনার রিলেটিভ হইতে হবে কভার ফটোর সাথে আপনার পেজের। আমাদের যে উদ্দেশ্য ছিল কালার কন্ট্রাস্ট নিয়ে আমরা কথা বলছি, কালার কন্ট্রাস্ট। তারপর হচ্ছে যে